সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট আ ডগ অর্থাৎ একটি কুকুরের কথা রিটেন বাই এজি গার্ডিনার। ওকে, এই যে সম্পূর্ণ গল্পটি তার বাংলা অর্থ সহ আজকের এই ভিডিওতে আমরা পড়ব এবং এখানে যে এক্সারসাইজ বা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো ক্লাস 9 এর ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট আ ডগ রিটেন বাই এজি গার্ডিনার এই সম্পূর্ণ গল্পটি আমরা পড়ি এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই। তো প্রথমে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে কি লেখক, আর টেক্সট মানে হচ্ছে কি গল্প। এই গল্প তো লেখক এবং গল্প সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য প্রথমে দেওয়া আছে, তো এটা আমরা পড়বো, তারপর মূল গল্পটা পড়বো এবং তারপর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা ভিডিওতে জেনে নেব। তো যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে এর পিডিএফগুলো নিতে পারো। তো প্রথমে আমাদের রয়েছে যেটা দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, ঠিক আছে, লেখক এবং গল্প সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, এটা আমরা একবার পড়ব। তো দেখো কি বলা হচ্ছে, আলফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946 ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। অর্থাৎ আলফ্রেড জর্জ গার্ডিনার, যার জন্ম হচ্ছে 1865 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, আর এ মানে হচ্ছে একজন, ব্রিটিশ মানে হচ্ছে ইংরেজ, তো তিনি ছিলেন একজন ইংরেজ, জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, অ্যান্ড মানে এবং, আর অথর মানে হচ্ছে লেখক। তো আলফ্রেড জর্জ গার্ডিনার ছিলেন একজন ইংরেজ সাংবাদিক এবং একজন লেখক। ওকে, এর বাংলা অর্থ দেখো এখানে দেওয়া আছে। পরের লাইনে কি রয়েছে দেখো, হিজ এসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। তো হিজ মানে হচ্ছে তার, এসেজ মানে হচ্ছে কি প্রবন্ধগুলি, রিটেন আন্ডার দ্য পেন নেম মানে হচ্ছে ছদ্মনামে লেখা তার যে প্রবন্ধগুলি, আলফা অফ দ্য প্লাউ এটা হচ্ছে তার একটা প্রবন্ধ, আর হাইলি রিগার্ডেড, হাইলি মানে অত্যন্ত, রিগার্ডেড মানে হচ্ছে সম্মানিত হয়েছে, ঠিক আছে। নেক্সট লাইনে, হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিজিং ম্যানার। অর্থাৎ হিজ ইউনিকনেস, হিজ মানে হচ্ছে তার, ইউনিকনেস মানে অভিনবত্ব, আর লে ইন মানে হচ্ছে কি নিহিত রয়েছে, ঠিক আছে। ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস মানে বেসিক ট্রুথস অফ লাইফ, জীবনের যে মূল সত্য সেগুলোকে ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, ইজি মানে হচ্ছে সহজ, আর অ্যামিউজিং মানে হচ্ছে কৌতুকপ্রদ, ঠিক আছে, কৌতুকপ্রদ এবং সহজভাবে সেই যে জীবনের মূল সত্যগুলিকে শিক্ষা দেওয়ার যে সামর্থ্য তার মধ্যেই তার অভিনবত্ব লুকিয়ে রয়েছে, ঠিক আছে। নেক্সট, দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, ম্যানি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নন রাইটিংস। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, পেবেলস অন দ্য শোর, ম্যানি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, আর সাম মানে হচ্ছে কিছু, ঠিক আছে, অফ হিজ ওয়েল নন মানে হচ্ছে সুপরিচিত বা বিখ্যাত, রাইটিংস মানে লেখা, তো এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত রাইটিংস বা কিছু বিখ্যাত লেখা। ওকে, নেক্সট দেখো, ইন দিস টেক্সট which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. Okay, তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইন দিস টেক্সট মানে এই যে গল্পটা আমরা পড়বো, এই গল্পে হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সান, এটা হচ্ছে একটি সম্পাদিত একটি অংশ বা সম্পাদিত একটি সংস্করণ, অফ গার্ডিনার্স এসে, গার্ডিনারের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলোর একটা সংস্করণ, অফ দ্য সেম নেম মানে এই একই নামের, ঠিক আছে, একই নাম বলতে অল অ্যাবাউট আ ডগ, এই নামে তার একটা প্রবন্ধ রয়েছে এবং সেখান থেকেই এই অংশটা তুলে দেওয়া হয়েছে, একই নামই দেওয়া হয়েছে, নামটা কিন্তু পরিবর্তন করা হয়নি, ঠিক আছে। তো সেখানে কি হয়েছে, এই গল্পে কি হয়েছে, দ্য অথর অবজার্ভস, লেখক লক্ষ্য করেছেন একটা জিনিস কি না, হাউ আ বাস কন্ডাক্টর, কীভাবে একজন বাস কন্ডাক্টর, মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ, একজন মহিলাকে একটা বাসের ওপরে যেতে বাধ্য করেছিল, আনকভার্ড মানে হচ্ছে যেখানে কোনো ছাদ নেই, ঠিক আছে, ওপরে কোনো ছাদ নেই আর কি, খোলা ছাদের উপর যেতে বাধ্য করেছিল, অফ আ ডাবল ডেকার বাস, ডাবল ডেকার মানে হচ্ছে একটা দোতলা একটা বাস আর কি, অন আ ফ্রিজিং ইভিনিং, ফ্রিজিং মানে হচ্ছে অত্যন্ত ঠান্ডার একটা সন্ধ্যাবেলায়, জাস্ট বিকজ শুধুমাত্র এই কারণে, সি ইজ ক্যারিং আ ডগ, যে মহিলাটি একটা কুকুর তার সঙ্গে করে এনেছে, শুধুমাত্র এই কারণে সেই মহিলাটিকে একটা দোতলা বাসের একেবারে ছাদের উপরে, যেখানে কোনো ওপরে একটা ফাঁকা রয়েছে, কোনো ছাদ নেই তার উপরে, সেই প্রচণ্ড ঠান্ডার সন্ধ্যাবেলায় সেই ওপরে যেতে বাধ্য করেছিল বাসের কন্ডাক্টর সেই মহিলাটাকে, ঠিক আছে, এটাই লেখক লক্ষ্য করলেন এই গল্পে।
ওকে, তো নেক্সট লাইনে কি বলা হচ্ছে, while watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. ওকে, অর্থাৎ কি বলা হচ্ছে, while watching মানে কি লক্ষ্য করা, while মানে এই লক্ষ্য করার সময়, while watching the incident মানে ঘটনাটি লক্ষ্য করার সময়, and its reaction মানে প্রতিক্রিয়া, ঠিক আছে, among other passengers অন্যান্য প্যাসেঞ্জারের মধ্যে এই যে ঘটনাটা তার প্রতিক্রিয়া এবং এই সম্পূর্ণ যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা লক্ষ্য করার সময় দ্য অথর ওয়ান্ডার্স লেখক অবাক হয়ে গেলেন whether rules should be tempered with goodwill in order to make them more human মানে হচ্ছে কি আরও মানবিক, ঠিক আছে। অর্থাৎ এই ঘটনাটি সম্পর্কে যাত্রীদের প্রতিক্রিয়া লক্ষ্য করে লেখক এইভাবে অবাক হন যে আইনকে মানুষের মঙ্গলের জন্য আরও মানবিক রূপে নমনীয় করা উচিত কিনা। ওকে, তো এরপর দেখো আমরা যে মূল গল্প সেই মূল গল্পটা পড়ব। ওকে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে জানব। তো প্রথম লাইনে কি দেওয়া আছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস। ট্রাভেলিং মানে কি ভ্রমণ করা, ইন আ বাস মানে আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। এখানে লেখক বলছেন, আই বলতে এখানে লেখককে বোঝানো হচ্ছে, ঠিক আছে, লেখক একটা বাসে ভ্রমণ করছিলেন। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা বিটারলি মানে কি অত্যন্ত একটা ঠান্ডা একটা রাত্রি, ঠিক আছে, কোল্ড মানে ঠান্ডা, নাইট মানে রাত্রি, এটা ছিল একটা অত্যন্ত ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, অ্যান্ড ইভেন মানে কি এমনকি, ফার এন্ড অফ দ্য বাস, ফার এন্ড মানে হচ্ছে কি অনেকটা শেষ প্রান্তে, ঠিক আছে, এই যে বাসের একেবারে শেষ প্রান্তে, দ্য ইস্ট উইন্ড মানে হচ্ছে পূব দিকের বাতাস, ঠিক আছে, কাট লাইক আ নাইফ মানে ছুরির মতো কেটে যাচ্ছিল আর কি। পূব দিকের যে ঠান্ডা বাতাস সেটা যখন গায়ে লাগছিল মনে হচ্ছিল যে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। তো এরকম একটা প্রচণ্ড ঠান্ডার একটি রাত্রি, যে রাত্রিতে লেখক একটা বাসে চড়ে ভ্রমণ করছিলেন আর কি। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। অর্থাৎ কী হলো, দ্য বাস স্টপড মানে কি থামলো, বাসটা থামলো, অ্যান্ড টু ওমেন এবং দুজন মহিলা, অ্যান্ড আ ম্যান এবং একজন পুরুষ লোক, ঠিক আছে, গট ইন টুগেদার একসঙ্গে প্রবেশ করলো বাসের মধ্যে, ঠিক আছে, অ্যান্ড ফিল্ড মানে কি পূর্ণ করে দেওয়া, এবং পূর্ণ করলো দ্য ভ্যাকেন্ট প্লেসেস। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, প্লেস মানে জায়গা আছে, অর্থাৎ বাসের মধ্যে যে খালি জায়গা ছিল, খালি সিট ছিল, এই দুজন মহিলা আর একজন হচ্ছে পুরুষ, এরা ওঠার ফলে সেই সিটগুলো তারা ভর্তি করে ফেলল। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ। অর্থাৎ দ্য ইয়াঙ্গার ওম্যান যে অল্প বয়সী মহিলা ছিল, এই তিনজনের মধ্যে দুজন মহিলা ছিল আর একজন পুরুষ ছিল, এই তিনজনের মধ্যে যে অল্প বয়সী যে মহিলারা ছিল, ঠিক আছে, সে কী করেছিল, ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ, সে সঙ্গে করে একটা ছোট্ট পেকিনিজ কুকুর সঙ্গে করে নিয়ে এসেছিল, ঠিক আছে। পেকিনিজ কুকুর মানে ছোট কুকুর যার মুখটা হচ্ছে থ্যাপা, ওকে, গায়ে অনেক বড় বড় নরম লোম থাকে, এই ধরনের ছোট ছোট চোখ রয়েছে, ঠিক আছে, এরকম একটা কুকুর আর কি। সেই কুকুরটাকে সে সঙ্গে করে নিয়ে এসেছিল তার সঙ্গে করে, ঠিক আছে, অল্প বয়সী মহিলাটার কোলে একটা ছোট্ট পেকিনিজ কুকুর ছিল। নেক্সট হচ্ছে দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। অর্থাৎ দ্য কন্ডাক্টর, বাসের যে কন্ডাক্টর রয়েছে, কেম ইন তিনি ভিতরে আসলেন, অ্যান্ড টুক মানে নিলেন, দেয়ার মানে হচ্ছে তাদের, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, তাদের ভাড়াগুলি নিলেন। ওকে, যে তিনজন বাসে উঠলেন তাদের ভাড়াগুলি নিয়ে সেখান থেকে নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। দেন মানে কি তারপর কী হলো, হিজ আই তার চোখ, রেস্টেড মানে কি তার চোখ গিয়ে পড়লো বা তার চোখ গিয়ে আটকে গেল, অর্থাৎ তা দেখতে পেলো আর কি, এরকম অর্থে। ওকে, দ্য বিডি আইড ডগ, বিডি আইড মানে হচ্ছে ছোটো ছোটো চোখ আর কি, পুঁতির মতো ছোটো ছোটো চোখযুক্ত যে কুকুর, সেই কুকুরটার দিকে নজর পড়লো এই বাসের কন্ডাক্টরের। আই স ট্রাবল কামিং আপ, ঠিক আছে, আমি দেখলাম একটা সমস্যা আসতে চলেছে, লেখক এটা ভাবছেন, ঠিক আছে, যে এবারে একটা সমস্যা বা একটা ঝামেলা কিন্তু বাঁধতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। অর্থাৎ দিস ওয়াজ দ্য অপরচুনিটি মানে সুযোগ, এই সুযোগটার, দিস ওয়াজ দ্য অপরচুনিটি অর্থাৎ এটাই ছিল সুযোগ, ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং মানে কি অপেক্ষা করা, অর্থাৎ এই সুযোগটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল, অ্যান্ড হি ইন্টেন্ডেড মানে কি চেয়েছিল, এবং সে চেয়েছিল টু মেক দ্য মোস্ট অফ ইট, এই যে সুযোগটা সে পেয়েছে এই সুযোগটা সৎ ব্যবহার করতে সে চেয়েছিল, ঠিক আছে। কীভাবে সুযোগটা সৎ ব্যবহার করবে, এবার তারপরে রয়েছে দেখো, আই হ্যাড মার্কড হিম
অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভ্যাগ গিভেন্স ওকে অ্যাবাউট এভরিথিং। অর্থাৎ আই হ্যাড মার্কড, আমি চিহ্নিত করেছিলাম, হিম মানে তাকে, অর্থাৎ ওই বাসের কন্ডাক্টরকে লেখক বলছেন যে আমি তাকে চিহ্নিত করেছিলাম অ্যাজ আ টাইপ, সেরকম একজন মানুষ হিসাবে। কীরকম? হু হ্যাড আ জেনারেল ভ্যাগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যার সব কিছুর ওপর একটা অস্পষ্ট, সর্বজনীন একটা অস্পষ্ট ক্ষোভ রয়েছে। ঠিক আছে, এখানে জেনারেল বলতে সর্বজনীন বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর গ্রিভেন্স মানে হচ্ছে ক্ষোভ, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, তো লেখক বলছেন কি আমি তাকে চিহ্নিত করেছিলাম এমন একজন মানুষ হিসাবে যার প্রতিটি বিষয়ের উপর একটা সর্বজনীন অস্পষ্ট ক্ষোভ রয়েছে। পরের লাইনে হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভিয়ার্ড অ্যাট দ্য ডোর। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে? হি সিমড টু হ্যাভ পার্টিকুলার গ্রিভেন্স, অর্থাৎ তাকে যে বাসের যে কন্ডাক্টর তাকে দেখে মনে হচ্ছিল তার একটা নির্দিষ্ট একটা অভিযোগ রয়েছে এগেনস্ট প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, যাত্রীদের বিরুদ্ধে, হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, যারা এসেছিল এবং তার বাসের মধ্যে বসেছিল, সেই সমস্ত প্যাসেঞ্জারদের প্রতি তার একটা নির্দিষ্ট একটা অভিযোগ ছিল। হোয়াইল হি সিভিয়ার অ্যাট দ্য ডোর। ঠিক আছে, যখন সে দরজাতে দাঁড়িয়ে প্রচণ্ড, সিভিয়ার মানে কি প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে থাকা। ঠিক আছে, সে ঠান্ডায় কাঁপতে থাকে, আর সেই সময় তার যে প্যাসেঞ্জার রয়েছে তারা এসে বাসের মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, সেই সমস্ত প্যাসেঞ্জারদের প্রতি বা বিরুদ্ধে তার একটা নির্দিষ্ট অভিযোগ ছিল, এটাই লেখক বলছেন। নেক্সট হচ্ছে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড বলতে এখানে কন্ডাক্টর। ঠিক আছে, কন্ডাক্টর বললো যে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে অবশ্যই এই কুকুরটার সঙ্গে বাইরে যেতে হবে। ঠিক আছে, এই কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, বাস থেকে বাইরে যেতে হবে বা বাসের ছাদের উপর তোমাকে যেতে হবে। ওকে, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, টেক দ্য ওমেন। তো সেই মহিলাটা কি বললো? মহিলাটা বললো আই শ্যাল সার্টেনলি মানে নিশ্চিতভাবে বা কখনোই না। ঠিক আছে, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং মানে কোনো কিছুই, অফ দ্য কাইন্ড মানে আমি এরকম কোনো কিছুই করব না। ঠিক আছে, এই মহিলাটা বললো, অর্থাৎ আমি এই বাইরে যাব না, এরকম কথা সে বললো। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা লিখে নিতে পারো। ঠিক আছে, আমি কোনোভাবেই বাইরে যাব না। হি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। এখানে দেখো, সি হ্যাড এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টতই, এক্সপেক্টেড মানে আশা করেছিল বা আশঙ্কা করেছিল, দ্য চ্যালেঞ্জ মানে হচ্ছে এখানে এই যে আপত্তি যে করেছিল কন্ডাক্টর, সেই চ্যালেঞ্জটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, নিউ মানে কি জানতো, রিপ্লাই মানে উত্তর, অর্থাৎ উত্তরটাও সে জানতো। এখানে কার কথা বলা হচ্ছে? এই যে মহিলা সে বললো কি আই শ্যাল সার্টেনলি নট ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম কোনো কিছু করবো না, অর্থাৎ আমি বাইরে যাব না, তুমি আমার নাম ঠিকানা লিখে নিতে পারো। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই যে কথাটা সে বললো, সেটা কিন্তু সে আগে থেকেই জানতো যে কন্ডাক্টর এসে তাকে বলবে কি তুমি বাইরে বেরিয়ে যাও, যেহেতু সে একটা কুকুরকে নিয়ে এসেছে। ঠিক আছে, এখানে সেটাই বলা হচ্ছে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ সে স্পষ্টতই এই আশঙ্কাটা করেছিল যে কন্ডাক্টর তাকে সেই কথাটা বলবে, এবং সে তার উত্তরটাও তার জানা ছিল এবং সেই উত্তরটা সে বলেছিল। ঠিক আছে, এই কথাটা সে আগের যে লাইনটা, এই যে লাইনটা সে বলেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। অর্থাৎ কন্ডাক্টর আবার কী বললো? যে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ, কন্ডাক্টর সেই মহিলাকে বলল। I won't go on the top of the bus in such weather, it would kill me, said the woman. অর্থাৎ মহিলাটা বললো কি আই ওন্ট গো, আমি যাব না, অন দ্য টপ মানে ওপরে, অফ দ্য বাসের ওপরে আমি যাব না, কোনোভাবেই যাব না, ইন সাচ ওয়েদার এরকম একটা আবহাওয়াতে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার আবহাওয়া চলছে, এই আবহাওয়াতে আমি বাসের উপরে কোনোভাবেই যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, মানে প্রচণ্ড যে ঠান্ডা চলছে, সেই ঠান্ডায় তিনি প্রচণ্ড আহত হয়ে পড়বেন আর কি, সেটাই তিনি বলছেন। ঠিক আছে, মহিলাটা এই কথাটা বললেন। পরের লাইনে দেখো, সার্টেনলি নট, said her lady companion, you have got a cough as it is. সার্টেনলি মানে কি নিশ্চিতভাবে বা কখনোই না, সার্টেনলি নট মানে কখনোই না, said her lady companion মানে হচ্ছে সঙ্গী। তো সেই মহিলার আরেকটা যে মহিলা তার সঙ্গী ছিল, সে কি বললো না কখনোই তুমি যাবে না ওপরে, ইউ হ্যাভ গট আ কাফ মানে কাশি। ঠিক আছে, অ্যাজ ইট ইজ, অর্থাৎ তাছাড়া তোমার কাশিও হয়েছে। ঠিক আছে, তাই তুমি কখনোই কিন্তু ওপরে যাবে না, এ কথাটা বললো। এরপর কি, ইটস ননসেন্স, said
হার মেল কম্পেনিয়ন। অর্থাৎ এই মহিলার সঙ্গে, কম বয়সী মহিলাটার সঙ্গে যে একজন পুরুষ লোক এসেছিলেন, সে কি বললেন না, ইটস ননসেন্স, এটা একেবারে অর্থহীন। ওকে, সিড দ্য মেল কম্পেনিয়ন, তার পুরুষ যে সঙ্গী সেটা এই কথাটা বললো সে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। তো কন্ডাক্টর কী করলো, দ্য কন্ডাক্টর পুলড মানে পুলড দ্য বেল, বেল মানে কি ঘন্টা, ঘন্টা বাজিয়ে দিল, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। স্টপড মানে কি থেমে যাওয়া, বাসটা থেমে গেল। দিস বাস ডাজেন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। অর্থাৎ কী বলা হচ্ছে, দিস বাস ডাজেন্ট গো অন, এই বাসটি আর যাবে না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, দ্যাট ডগ ওই কুকুরটি ইজ ব্রট আউট, কুকুরটিকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, ততক্ষণ এই বাসটি আর যাবে না। কে বললো, কন্ডাক্টর এই কথাটা বললো। পরের লাইনে কি হচ্ছে দেখো, হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তো কন্ডাক্টর এরপর কি করলো, হি স্টেপড অন মানে হেঁটে হেঁটে চলে গেল, ঠিক আছে, অন টু দ্য পেভমেন্ট মানে ফুটপাথে চলে গেল, অ্যান্ড ওয়েটেড, এবং সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে হচ্ছে কি বিজয়ী। ওকে, তো ইট ওয়াজ হিজ মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। অর্থাৎ যে যে কন্ডাক্টর সে ভাবতো কি আমি জিতে গেছি আর কি, ঠিক আছে, আমারই জয় হয়েছে। অর্থাৎ সে কুকুরটা যেহেতু সে নিয়ে এসেছে, তাই সে গাড়ি যতক্ষণ না কুকুর নিয়ে বাড়ি যায় ততক্ষণ তার গাড়ি কিন্তু বাস কিন্তু চলবে না, ঠিক আছে। তো বাস থামিয়ে সে ফুটপাতে গিয়ে কিন্তু হাঁটতে লাগলো, বা ফুটপাতে গিয়ে অপেক্ষা করতে লাগলো, ঠিক আছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কেননা যে আইন যেটা ছিল সেটা তার পক্ষেই ছিল, ঠিক আছে। অর্থাৎ এই যে কন্ডাক্টর ছিল, কন্ডাক্টরের পক্ষেই কিন্তু আইন ছিল। আইনটা কী ছিল না, কুকুর নিয়ে হয়তো গাড়ির মধ্যে, বাসের মধ্যে প্রবেশ করা নিষেধ, এরকমই আইন ছিল, ঠিক আছে, এবং আইনটা ছিল কন্ডাক্টরের পক্ষে, ঠিক আছে। তাই সে ভাবলো কি আমারই জয় হয়েছে, ঠিক আছে। নেক্সট লাইন, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। অর্থাৎ এভরিবডি মানে প্রত্যেকেই, ইন দ্য বাস বাসের মধ্যে প্রত্যেকেই, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অর্থাৎ সেই যে কম বয়সী মহিলা তার পক্ষে কিন্তু বাসের সমস্ত যাত্রীরা ছিল। ওকে, অ্যান্ড দ্য ডগ এবং কুকুরটার পক্ষে, কন্ডাক্টরের পক্ষে কিন্তু বাসের যাত্রীরা ছিল না। দে টকড ইন রেজড ভয়েস, দে টকড মানে তারা কথা বলছিল, অর্থাৎ বাসের যাত্রীরা কথা বলছিল ইন রেজড ভয়েস। রেজড মানে হচ্ছে উঁচু, ঠিক আছে, উচ্চ, ভয়েস মানে হচ্ছে গলা, অর্থাৎ আওয়াজ আর কি, তারা উঁচু গলায় কথা বলছিল, ঠিক আছে, বাসের যাত্রীরা। সেমফুল, কে বলো কি সেমফুল মানে খুবই লজ্জাকর ব্যাপার একটা, ঠিক আছে, যে বাসটাকে থামিয়ে দিয়েছে আর যাচ্ছে না। ওকে, এবং ও মহিলাটাকে ওপরে যেতে বাধ্য করছে আর কি। কল দ্য পুলিশ, কেউ বলছে কি কল দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে ডাকো, এই কথা কেউ বললো। নেক্সট লাইন, লেটস অল রিপোর্ট হিম, কেউ বলছে চলো সবাই আমরা এর নামে গিয়ে রিপোর্ট করি, বা এর নামে গিয়ে আমরা অভিযোগ করি, ঠিক আছে, এই কন্ডাক্টরের নামে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তো কেউ বলছে কি লেটস মেক হিম মানে তাকে, ঠিক আছে, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ফেয়ার মানে কি ভাড়া, ব্যাক মানে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ কেউ বলছে কি চলো একে আমাদের যে ভাড়া সেই ভাড়াগুলো ফেরত দিতে বাধ্য করি। ওকে, এটা কেউ বললো। এরপর কি ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ঠিক আছে। অন্য একজন বলছে কি ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, ঠিক তাই। ওকে, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো ওকে অর্থাৎ কন্ডাক্টরকে দিয়ে আমাদের যে ভাড়া সেটা ফেরত দিতে বাধ্য করায়, ঠিক আছে, অর্থাৎ তাদের ভাড়াগুলো ফেরত নিতে চাইছে আর কি। ওকে, প্যাসেঞ্জাররা কন্ডাক্টরের কাছ থেকে। দ্য লিটল অ্যানিম্যাল দ্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। এখানে কি বলা হচ্ছে, দ্য লিটল অ্যানিম্যাল ছোট্ট যে প্রাণীটা অর্থাৎ যে কুকুরটা, ঠিক আছে, স্যাট মানে সে বসেছিল, ব্লিঙ্কিং এবং তার চোখগুলো পিটপিট করছিল, অ্যাট দ্য ডিম লাইট মানে হালকা আলোতে, আনকনসিয়াস মানে কোনো কিছুর ব্যাপারে যার কোনো যে কিছু জানে না আর কি সেরকম, ঠিক আছে। অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, ট্রাবল মানে কি সমস্যা, হি হ্যাড কজড মানে কারণ, অর্থাৎ যে সমস্যাটা এখন চলছে কন্ডাক্টর এবং বাসের যাত্রীদের মধ্যে, সেই সমস্যাটার একমাত্র কারণ হচ্ছে কি সেই কুকুরটা, ছোটো কুকুরটা। কিন্তু সে তো আর জানতো না যে তার কারণেই এই ব্যাপারটা ঘটছে, ঠিক আছে। তো সে কি সে না জেনে সে কী করছিল, সে চুপচাপ বসেছিল এবং তার চোখগুলো পিটপিট করছিল, তো সেটা এখানে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো যে ঝামেলা সে সৃষ্টি করেছে সে ব্যাপারে অনভিহিত হয়ে মানে না জেনেই আর কি ছোট্ট প্রাণীটি ক্ষীণ আলোয় বসে চোখ পিটপিট করছিল, ঠিক আছে, সেই কুকুরটা সম্পর্কে এটা বলা হচ্ছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। ওকে, দ্য কন্ডাক্টর কেম মানে কন্ডাক্টর আসলো, টু দ্য ডোর অর্থাৎ দরজার কাছে আসলো কন্ডাক্টর। ওকে, some passengers demanded
Give us our fares back. You have engaged to carry us. You can't leave us here all night. অর্থাৎ এখানে কি বলছে, সাম প্যাসেঞ্জার্স মানে কি, সাম মানে কি কিছু কিছু প্যাসেঞ্জার্স বা কয়েকজন প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড মানে দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের যে ভাড়া, ফেয়ার্স মানে কি ভাড়া, আর গিভ আস মানে কি দেওয়া, ঠিক আছে, আমাদের ভাড়াটা ফেরত দিন। ওকে, ইউ হ্যাভ এঙ্গেজড মানে হচ্ছে কি নিযুক্ত হওয়া, ঠিক আছে, নিযুক্ত হওয়া বা নিযুক্ত করা। তো ইউ হ্যাভ এঙ্গেজড, তোমাকে নিযুক্ত করা হয়েছে বা আপনাকে নিযুক্ত করা হয়েছে, টু ক্যারি আস, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে নিযুক্ত করা হয়েছে। ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, অর্থাৎ আপনি বা তুমি আমাদেরকে এই যে এখানে সারা রাত ধরে ফেলে রাখতে পারো না। লিভ মানে কি ছেড়ে দেওয়া বা ফেলে রাখা, অর্থাৎ ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, সারা রাত ধরে তুমি আমাদেরকে এখানে ফেলে রাখতে পারো না বা ছেড়ে চলে যেতে পারো না, ঠিক আছে, তোমাকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়োগ করা হয়েছে। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললো কি, নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 passengers got out and disappeared into the nights, ঠিক আছে, 2 or 3 passengers অর্থাৎ 2-3 জন প্যাসেঞ্জার বা 2-3 জন যাত্রী কী করলো, গট আউট মানে বেরিয়ে গেল, বাস থেকে বেরিয়ে গেল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ চলে গেল আর কি, ঠিক আছে, ইনটু দ্য নাইট, রাত্রের মধ্যে তারা সেখান থেকে বাস থেকে নেমে চলে গেল 2-3 জন বাসের যে যাত্রী তারা। The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. তো এখানে কি বলা হচ্ছে, দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, অর্থাৎ যে বাসের যে কন্ডাক্টর সে কী করলো, টার্নড অন দ্য পেভমেন্ট মানে কি ফুটপাতে গিয়ে ফুটপাতে ঘুরে দাঁড়ালো, ঠিক আছে, ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ওয়েন্ট মানে গেল, ড্রাইভারের কাছে গেল, টু হ্যাভ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। ওকে, আনাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, তো আনাদার বাস মানে আরেকটি বাস, দ্য লাস্ট বাস অন দ্য রোড যেটা ছিল সেই রাস্তার শেষ বাস আর কি, ঠিক আছে, সেই রাতের শেষ বাস, ওয়েন্ট বাই সেটা পাশ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, তো ইট সিমড মানে এটাকে মনে হলো, ইনডিফারেন্ট মানে উদাসীন, ওকে, টু দ্য সাউন্ডস মানে কি চিৎকার, টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের চিৎকারে এই যে বাসটা, ঠিক আছে, তাকে যে থামানোর ব্যাপারে সেই বাসটা কিন্তু উদাসীন বলেই মনে হলো, অর্থাৎ সেই বাসটা যখন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তো প্যাসেঞ্জাররা কী করছিল, এই বাস থেকে চিৎকার করছিল সেই বাসটাকে থামানোর জন্য, কিন্তু সেই বাসটা যে থামবে না এরকমই মনোভাব সে দেখিয়ে চলে গেল, অর্থাৎ না থামে এই বাসটা কিন্তু তার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। আ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন দ্য ডোর, তো কী হলো, একজন পুলিশম্যান স্ট্রোলড আপ মানে পায়চারি করতে করতে এগিয়ে আসলো আর কি, অ্যান্ড লুকড ইন এবং তাকিয়ে দেখলো, অ্যাট দ্য ডোর, ঠিক আছে, দরজা দিয়ে তাকিয়ে বাসের ভেতরটা তাকিয়ে দেখলো আর কি। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, ঠিক আছে, অর্থাৎ দ্য প্যাসেঞ্জার্স মানে কি বাসের যে যাত্রীরা তারা বাস্ট আউট মানে ফেটে পড়লো আর কি, ঠিক আছে, অভিযোগে ফেটে পড়লো, মানে প্রচণ্ড অভিযোগ করতে শুরু করলো আর কি। উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ বা অভিযোগ, আর আপিল মানে হচ্ছে আবেদন। ওকে, তো তারা যাত্রীরা প্রচণ্ড ক্রোধ এবং ক্ষোভের সঙ্গে তাদের কাছে সেই পুলিশম্যানের কাছে অভিযোগ করতে শুরু করলো, ঠিক আছে। নেক্সট লাইনে কি বলা হচ্ছে, ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো হি সেড জিনিয়ালি মানে হচ্ছে কি, জিনিয়ালি মানে হচ্ছে সহানুভূতির সঙ্গে। ওকে, তো ওয়েল মানে কি ভালো। ওকে, হিজ গট হিজ রুলস অর্থাৎ সে ইউনো মানে তোমরা জানো বা আপনারা জানেন যে এই যে কন্ডাক্টর রয়েছে সে তার কিছু রুলস বা নিয়মকানুন রয়েছে, যে নিয়মকানুনগুলোই কিন্তু সে মেনে চলে। ওকে, পুলিশম্যান তাদেরকে সহানুভূতির সঙ্গে বললো যাত্রীদেরকে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তো দেন মানে কি তারপর, হি ওয়েন্ট সে চলে গেল, ওয়েন্ট অ্যাওয়ে মানে দূরে চলে গেল সেই পুলিশম্যানটা, টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স মানে কয়েক গজ দূরে, ঠিক আছে, কয়েক গজ ডাউন দ্য স্ট্রিট রাস্তার নিচে কয়েক গজ দূরে, ঠিক আছে, একটু দূরে চলে গেল এবং সেখানে গিয়ে এসে দাঁড়িয়ে পড়লো সেই পুলিশম্যানটা। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 মোর কনস্টেবলস এবং সেখানে আরও 2 জন কনস্টেবল বা আরও 2 জন পুলিশ তার সঙ্গে যোগ দিল। Till the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory.
ওকে, এখানে কি বলা হচ্ছে, স্টিল মানে তখনও পর্যন্ত দ্য লিটল ডগ ব্লিঙ্কড, ছোট্ট যে কুকুর সেই কুকুরটা তার চোখগুলো পিটপিট করছিল অ্যাট দ্য লাইটস মানে ক্ষীণ আলোতে। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং বাসের যে কন্ডাক্টর সে কী করছিল, ওয়াকড মানে হেঁটে বেড়াচ্ছিল আর কি, টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক সে হেঁটে বেড়াচ্ছিল বা এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছিল, লাইক আ ক্যাপ্টেন মানে একজন ক্যাপ্টেনের মতো, ঠিক আছে। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, ভিক্টরি মানে কি জয়, অর্থাৎ একজন বিজেতা ক্যাপ্টেনের মতো সে এদিক ওদিক দাপাদাপি করে বেড়াচ্ছিল বা হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর। এখানে কী বলা হচ্ছে, দ্য ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলা যাত্রীর ভয়েস মানে কি কণ্ঠ বা আওয়াজ, রোজ মানে উঠে আসলো, অ্যাবাভ দ্য গেল মানে হচ্ছে কি ঝোড়ো হাওয়ার যে শব্দ, ঠিক আছে। তো ঝোড়ো হাওয়ার একটা শব্দ রয়েছে সেই সময়, তো সেই আওয়াজটাকে ছাপিয়ে বা সেই আওয়াজটাকে কাটিয়ে এত জোরে আওয়াজটা করেছিল মহিলা, আরও জোরে আওয়াজ করেছিল, ঠিক আছে, তার ভয়েসটা শোনা গেল কি, এবং সে কী করছিল, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টরকে থ্রেট করছিল বা শাসাচ্ছিল, ঠিক আছে, সেই মহিলাটা। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। বাট মানে কি কিন্তু কি হলো, হি ওয়াজ তিনি সেই যে বাস কন্ডাক্টর সে ছিল কোল্ড মানে ঠান্ডা, অ্যাজ দ্য নাইট রাতের মতোই ঠান্ডা, অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট মানে কি ফুটপাথ, এবং ফুটপাথের মতোই কঠিন বা ফুটপাথের মতোই কঠোর। ওকে, তো সে কারো কথাই শুনছিল না আর কি। নেক্সট হচ্ছে, she expressed her anger to the three policemen who stood up the street watching the drama. ওকে, তো সি এক্সপ্রেসড মানে প্রকাশ করলো, সে প্রকাশ করলো কি হার অ্যাঙ্গার, তার যে রাগ, মনের রাগ সেটা প্রকাশ করলো কোথায়, টু দ্য থ্রি পুলিশম্যান, সে যে তিনজন পুলিশম্যান দাঁড়িয়েছিল তাদের উপর তার রাগটা প্রকাশ করলো, ঠিক আছে। অর্থাৎ সে আরও চিৎকার করতে শুরু করলো সেই মহিলা, হু স্টুড আপ যারা দাঁড়িয়েছিল, স্টুড আপ দ্য স্ট্রিট, ওকে, যারা রাস্তার উপরে দাঁড়িয়েছিল আর কি, ওয়াচিং দ্য ড্রামা, এবং ড্রামা বা যে নাটকটা চলছিল, তাদের যে ঝগড়াঝাটি যে ঝামেলা চলছিল সেটা সেই তিনজন পুলিশম্যান সেখানে দাঁড়িয়ে দেখছিল, তাদের প্রতি এই মহিলাটা কী করলো, রাগ দেখিয়ে তাদেরকে চিৎকার করে বলছিল আর কি, ঠিক আছে, কিছু কথা। নেক্সট হচ্ছে, দেন সি কেম ব্যাক কল্ড হার কম্পেনিয়ন অ্যান্ড ভ্যানিস্ট। তো তারপর কী হলো, দেন মানে কি তারপর, সি কেম ব্যাক সে ফিরে আসলো, সেই মহিলাটার কথা বলা হচ্ছে, ফিরে আসলো, অ্যান্ড কি হল, কল্ড হার কম্পেনিয়ন তার যে সঙ্গী ছিল তাকে ডাকলো, কল্ড মানে হচ্ছে ডাকলো, তাকে ডাকলো, অ্যান্ড ভ্যানিস্ট এবং সেও বাস থেকে নেমে উধাও হয়ে চলে গেল, ঠিক আছে, অদৃশ্য হয়ে গেল আর কি। নেক্সট হচ্ছে, দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিলো, অর্থাৎ সমস্ত লোকজন ধীরে ধীরে নেমে চলে যাচ্ছিলো আর কি। আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট মানে কি শেষ পর্যন্ত কী হলো, আই উইল গো টু দ্য টপ আমি ওপরেই যাব, সে দ্য ইয়াং লেডি অর্থাৎ সেই কম বয়সী মহিলাটা বললো, উইথ দ্য ডগ, ঠিক আছে, কুকুরটিকে নিয়ে, অর্থাৎ মহিলাটা কি বললো যে আমি কুকুরটিকে নিয়ে ওপরেই যাব, ঠিক আছে, শেষ পর্যন্ত এই কথাটা সে বললো। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেড, ঠিক আছে। তো সেই কম বয়সী যে মহিলা যে কুকুরটাকে নিয়ে এসেছিলো তার সঙ্গে যে পুরুষ লোকটা ছিল সে কি বললো, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে তুমি যদি এই ঠান্ডাতে ওপরে ছাদের উপরে যাও, এই কথাটা সে বললো, ঠিক আছে। নেক্সট কী হয়েছে, when she had disappeared up the stairs the conductor came back and pulled the bell. ওকে, তো when মানে কি যখন, she had disappeared মানে অদৃশ্য হয়ে গেল, আপ দ্য স্টেয়ার্স মানে সে সিঁড়ি দিয়ে যখন উপরে ছাদের উপরে বাসের ছাদের উপরে দিকে উঠলো এবং তাকে আর দেখতে পাওয়া গেল না, অর্থাৎ ছাদের উপরে চলে গেল, ঠিক আছে, বা অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর ফিরে আসলো, কেম ব্যাক মানে ফিরে আসলো, অ্যান্ড পুলড দ্য বেল এবং ঘন্টা বাজিয়ে দিল, ঠিক আছে, বেল মানে ঘন্টা, ঠিক আছে, ঘন্টা বাজিয়ে দিল। তারপর কি হলো, দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে শুরু করলো। নেক্সট কী হচ্ছে দেখো, হি স্টুড ট্রায়াম্ফেন্ট while his conduct was criticized in his face by the passengers. তো হি স্টুড ট্রায়াম্ফেন্ট মানে হচ্ছে কি বিজয়ী, সে বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলো কে, সেই কন্ডাক্টর। while his conduct মানে আচরণ, যেখানে তার যে আচরণ, ঠিক আছে, was criticized মানে হচ্ছে সমালোচিত, যেখানে তার তার সে যেরকম আচরণ করেছিল সেই আচরণটাকে সবাই সমালোচিত করছিল বা সমালোচনা করছিল, ইন হিজ ফেস তার মুখের ওপরেই, বাই দ্য প্যাসেঞ্জার্স, ঠিক আছে, প্যাসেঞ্জারদের দ্বারা তার যে কাজকর্ম যে সে যারা আচরণটা করলো সেটা সবাই সমালোচনা করছিল, কিন্তু সে একজন বিজয়ীর মতো কিন্তু দাঁড়িয়েছিল, ঠিক আছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার।
তো দেন তারপর কি হলো, দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল। ইঞ্জিন ট্রাবল মানে হচ্ছে কি ইঞ্জিনের কোনো সমস্যা, সেই বাসটা শুরু হলো, ঠিক আছে, বাসটার হলো আর কি, কোনো ইঞ্জিনের একটা সমস্যা হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টর কী করলো, ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। হেল্প মানে সাহায্য, অর্থাৎ ড্রাইভারকে সাহায্য করার জন্য, ড্রাইভারের সাহায্যের জন্য কন্ডাক্টর সেই ড্রাইভারের কাছে চলে গেল, যেহেতু বাসের ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছিল। ঠিক আছে, নেক্সট লাইন কী হলো, ইট ওয়াজ আ লং জব, অর্থাৎ এই যে বাসের ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছিলো, ঠিক আছে, এটা ঠিক করার জন্য কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিলো, ঠিক আছে, কাজটা অনেকক্ষণের ছিল, ঠিক আছে, বেশ টাইম সময় লেগেছিলো আর কি। মিনওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ, ওকে, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস। তো মিনওয়াইল মানে ইতিমধ্যে, ওকে, বা এই সুযোগে দ্য লেডি, সেই অল্প বয়সী মহিলাটা কী করলো, উইথ দ্য ডগ, কুকুরটিকে নিয়ে, স্টোল ডাউন মানে চুপি ছাড়ে ধীরে ধীরে নিচে নেমে আসলো, ওকে, দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো, অ্যান্ড রি এন্টার্ড এবং পুনরায় প্রবেশ করলো দ্য বাসের মধ্যে, ওকে, অর্থাৎ যখন সেই গাড়ি তারা সারছিল, ইঞ্জিন সারাচ্ছিল কন্ডাক্টর এবং ড্রাইভার, সেই ফাঁকে কী করলো, মহিলাটা তার কুকুরটাকে নিয়ে আবার চুপি ছাড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিন্তু বাসের মধ্যে প্রবেশ করলো। নেক্সট লাইনে কী হচ্ছে দেখো, ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, ওকে। তো ওয়েন মানে কি যখন, দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কী হলো, কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার ফিরে আসলো, অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেল বাজিয়ে দিল বাসটাকে যাওয়ার জন্য, ঠিক আছে। দেন হিজ আই ফেল অন দ্য ডগ অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ আগেন। তো দেন মানে কি তারপর কী হলো, হিজ আই মানে তার চোখ, ফেল অন দ্য ডগ সেই কুকুরটার উপরে গিয়ে আবার পড়লো, অর্থাৎ কুকুরটাকে সে আবার দেখতে পেলো, অ্যান্ড হিজ হ্যান্ড এবং তার হাত, ওয়েন্ট মানে হাতটা চলে গেল কোথায়, টু দ্য বেল রোপ আগেন মানে কি আবার, বেল রোপ মানে হচ্ছে কি সেই ঘন্টার যে দড়ি বাঁধা আছে সেই দড়ির ওপর তার হাতটা আবার চলে গেল, অর্থাৎ ঘন্টা বাজানোর জন্য, ওকে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপড। তো কী হলো, দ্য ড্রাইভার লুকড রাউন্ড, লুকড মানে কি দেখলো, লুকড রাউন্ড মানে কি ঘাড় ঘুরিয়ে দেখলো আর কি, ড্রাইভার যেহেতু কন্ডাক্টর আবার বেল বাজাতে যাচ্ছিলো আর কি, বা বেল বাজিয়েছিল, দ্য কন্ডাক্টর কন্ডাক্টর পয়েন্ট করলো বা আঙুল দিয়ে দেখালো, কি দেখালো, টু দ্য ডগ সেই কুকুরটাকে দেখালো, ড্রাইভারকে দেখিয়ে দিল, ওকে, কন্ডাক্টর, অ্যান্ড দ্য বাস স্টপড এবং বাসটা সঙ্গে সঙ্গে থেমে গেল। এরপর কী হলো, দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স আগেন। তো দ্য হোল মানে কি সম্পূর্ণ, স্ট্রাগল মানে সম্পূর্ণ যে ঝামেলাটা আগেরবার একবার হলো, ঠিক আছে, সেই সম্পূর্ণ ঝামেলাটা, বিগেন মানে আবার শুরু হলো, অল ওভার ওয়ান্স আগেন আবার একবার এই সম্পূর্ণ ঝামেলাটা পুরো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট লাইনে দেখো, দ্য কন্ডাক্টর ওয়ার্কড অন দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, দ্য লেডি again declared that she would not go to the top and finally went. তো কী হয়েছে, দ্য কন্ডাক্টর ওয়ার্কড অন দ্য পেভমেন্ট, তো কন্ডাক্টর আবার সেই ফুটপাথে গিয়ে হাঁটতে লাগলো, দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, ছোট্ট সেই কুকুরটা আলোতে তার চোখগুলো পিটপিট করতে শুরু করলো, দ্য লেডি আগেন ডিক্লেয়ার্ড, অর্থাৎ মহিলাটি আবার ঘোষণা করলো, ডিক্লেয়ার মানে কি ঘোষণা করলো, কী ঘোষণা করলো, দ্যাট সি উড নট গো টু দ্য টপ, সে কখনোই সে আর ওপরে যাবে না, ঠিক আছে, এটা ঘোষণা করলো, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট এবং শেষ পর্যন্ত সে চলে গেল আর, ওকে, আবার সে শেষ পর্যন্ত সেই ছাদের উপরে চলে গেল মহিলাটি। নেক্সট লাইনে কী হলো, দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, অর্থাৎ দ্য বাস ওয়াজ সুন এমটি মানে খালি, তো বাসটি খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল, ঠিক আছে, সমস্ত প্যাসেঞ্জার নেমে গেল আস্তে আস্তে আর কি, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার এবং আমি ছিলাম শেষ প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, ঠিক আছে, বাসের মধ্যে আমি শেষ প্যাসেঞ্জার পড়ে রইলাম আর কি, ঠিক আছে, সব এক একে বাস থেকে নেমে চলে গেল আর কি। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, ওকে, দ্য কন্ডাক্টর মানে কি বাসের যে কন্ডাক্টর সেড টু মি, অর্থাৎ কন্ডাক্টর আমাকে বললো, অর্থাৎ লেখককে বললেন, কি বললেন, অর্থাৎ আমারও তো কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে, যে নিয়মকানুনগুলো কন্ডাক্টর বলছে যে আমারও কিছু নিয়মকানুন আছে, নিজস্ব নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলোকে আমাকে মেনে চলতে হয়। He had won his victory but felt that he would like to justify himself to somebody, অর্থাৎ হি হ্যাড ওন হিজ ভিক্টরি মানে হচ্ছে জয়, সে তার জয় কিন্তু পেয়েছে, জয়লাভ করেছেন, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে কারো কাছে তার যে ন্যায্য কাজ যে সে করেছে সেটা কারো কাছে প্রতিপন্ন করতে চাইছে বা জাস্টিফাই করতে চাইছে, কে না কন্ডাক্টর, ওকে।
দেখো রুলস আই সেড আর নেসেসারি থিংস। তো লেখক কি বলছেন, রুলস মানে কি নিয়ম, যেগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস, নেসেসারি মানে প্রয়োজনীয়, ঠিক আছে, অর্থাৎ নিয়ম বা আইন সেগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় বিষয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। অর্থাৎ সাম মানে কি কিছু, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অর্থাৎ কিছু নিয়মকানুন আছে যেগুলো কি বাঁধা ধরা, ঠিক আছে, হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি বাঁধা ধরার নিয়ম আর কি বা আইন। লাইক দ্য রুল অফ দ্য রোড যেমন হচ্ছে এই যে রাস্তার যে নিয়ম বা রাস্তার যে আইন সেটা, হুইচ ক্যান নট বি ব্রোকেন যেটা কি ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। লিম্ব মানে কি অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ, আর লাইফ মানে জীবন, যেটা হচ্ছে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ বা ঝুঁকি ছাড়া অন্য কোনোভাবেই কিন্তু রাস্তার যে নিয়ম বা আইন রয়েছে সেগুলোকে ভাঙা যায় না। এটা হচ্ছে একটা বাধা ধরার নিয়ম, ঠিক আছে, এটা লেখক বলছেন। এরপর দেখো, বাট সাম আর অনলি রুলস ফর আওয়ার গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, কিন্তু ফর ইয়োর গাইডেন্স, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমাদের যেগুলো আপনাদের নির্দেশিকার জন্য, ঠিক আছে, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যেটা হচ্ছে এই কুকুরটার সম্পর্কে যে নির্দেশিকাটি সেটা। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার, তো এখানে আপনি আপনার যে কমন সেন্স সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, সাধারণ জ্ঞানটাকে ব্যবহার করতে হবে। কীভাবে না, দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। অর্থাৎ এখানে লেখক কী বলছেন, দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এই যে আইনগুলি, ঠিক আছে, রাস্তার যে আইনগুলি বা কুকুরটাকে নিয়ে যে আইনগুলো রয়েছে এই আইনগুলোকে এভাবে পালন করতে হবে এর যে অন্তর্নিহিত স্পিরিটস মানে কি এর যে অন্তর্নিহিত অর্থটা রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রেই কিন্তু এই আইনগুলোকে প্রয়োগ করতে হবে, নট ইন লেটার, শুধুমাত্র আক্ষরিক অর্থে এগুলোকে প্রয়োগ করলে কিন্তু হবে না, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিন্তু এই যে আইনগুলো করা হয়েছে এগুলোকে তার অন্তর্নিহিত অর্থটাকে মাথায় রেখেই কিন্তু প্রয়োগ করতে হবে, শুধুমাত্র আক্ষরিক অর্থে কিন্তু প্রয়োগ করলে চলবে না। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, লেখক বলছেন কি, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি আইন মেনেছো ঠিকই, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এই আইনের যে অন্তর্নিহিত অর্থ সেটা তুমি ভেঙেছো। অর্থাৎ এই আইনের অন্তর্নিহিত অর্থটা কি না, প্যাসেঞ্জারদের স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখা, তার জন্য কিন্তু আইন করা হয়েছে, কিন্তু এই যে কন্ডাক্টর সে কী করেছে, প্যাসেঞ্জারদের হ্যারাসমেন্ট করেছে, ঠিক আছে, এটাই লেখক বলতে চাইছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুডউইল অ্যান্ড গুড টেম্পার, অর্থাৎ এগুলি মানসিক প্রশান্তি আর সামান্য সদিচ্ছা নিয়ে পালন করা উচিত, ঠিক আছে, যে নিয়মগুলি বা যে আইনগুলি করা হয়েছে সেগুলি প্যাসেঞ্জারদের কিন্তু স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিন্তু আইনগুলিকে প্রয়োগ করা উচিত এবং সেজন্যই আইনগুলি করা হয়েছে, কিন্তু যে কন্ডাক্টর সে কিন্তু সেটা করেনি। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড when I got off the bus he said good night quite amiably, তো হি টুক ইট ভেরি ওয়েল, তো লেখক এই যে কথাগুলো বললেন এই কথাগুলো এই যে কন্ডাক্টর সে বেশ ভালো মনেই নিল কথাগুলো আর কি, ঠিক আছে, ঠিকঠাকভাবে নিল। অ্যান্ড when I got up the bus, এবং আমি যখন বাস থেকে নামছিলাম, লেখক যখন বাস থেকে নামছিলেন, হি সেড, সে বললো কি, গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, সে গুড নাইট এই কথাটা বলেছিল, ঠিক আছে, কোয়াইট অ্যামিয়েবলি মানে খুশি মেজাজেই কিন্তু এই কথাটা সে বলেছিল কে, কন্ডাক্টর। ওকে, তো এই হচ্ছে তোমাদের এই লেসনটা, ঠিক আছে, লেসন 2। ওকে, তো এই লেসন 2 এর শেষে দেখো তোমাদের কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কয়েকটা ওয়ার্ডস এবং তাদের অর্থগুলো এখানে দেওয়া আছে, সেগুলো জেনে নাও। প্রথমে হচ্ছে পেকিনিজ ডগ, তো পেকিনিজ ডগ কি, আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, অর্থাৎ একটা ছোট্ট কুকুর যার মুখটা হচ্ছে ফ্ল্যাট মানে হচ্ছে ছ্যাপা, ঠিক আছে, ফ্ল্যাট ফেস মানে মুখটা হচ্ছে ছ্যাপা, অ্যান্ড লং সফট হেয়ার, এবং লম্বা লম্বা বা বড় নরম যার গায়ে লোম রয়েছে, ঠিক আছে, সেরকম একটা কুকুর। বিডি আইড মানে কি, স্মল আইড মানে ছোটো ছোটো পুঁতির মতো চোখ আর কি, সেরকম চোখ হওয়ালা আর কি। স্ট্রোলড আপ মানে হচ্ছে ওয়াকড আপ, ঠিক আছে, ধীরে ধীরে হাঁটা, পায়চারি করা এরকম। ইন্ডিগনেন্ট মানে হচ্ছে অ্যাংরি, অর্থাৎ রাগ আর কি বা রেগে যাওয়া। জিনিয়ালি মানে হচ্ছে প্লেজেন্টলি, ঠিক আছে, জিনিয়ালি মানে হচ্ছে প্লিজেন্টলি, ওকে, প্লিজেন্টলি মানে কি আরামপ্রদ এরকম আর কি। ওকে, আর গেল মানে হচ্ছে কি স্টর্ম, ঝোড়ো হাওয়া। ওকে, তো এই অর্থগুলো তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার উত্তর আমরা এবার জেনে নেব, ঠিক আছে। এখানে তোমাদের রয়েছে প্রথমে টেক্সচুয়াল কোশ্চেন্স, কিছু টেক্সচুয়াল যে আমরা লেসনটি পড়লাম
তার উপর থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রশ্নের উত্তরগুলো এখানে আমি জানবো। প্রথমে যেটা দেওয়া আছে এক্সারসাইজ 1, তো এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড আর লিটল, এখানে অপশান এতে দেওয়া আছে স্প্যানিয়েল, তারপর বুলডগ, পেকিনিজ ডগ আর স্পিচ। ওকে, স্পিডস। তো যে অল্প বয়সী মহিলাটা সে কী নিয়ে এসেছিলো, একটা ছোট্ট কিনেছিল, উত্তর হবে কি পেকিনিজ ডগ, এইটা নিয়ে এসে, ঠিক আছে, এই যে এই কুকুরটা, এই নামের কুকুরটা সে এনেছিল, অর্থাৎ সিটা এখানে সঠিক উত্তর হবে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দাগে দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, অর্থাৎ অল্প বয়সী এই মহিলাটি তার কিসে ভুগছিল সে? স্টমাক পেন অর্থাৎ পেটের ব্যথা, ব্যাক পেন পিঠের ব্যথা, ফিভার মানে হচ্ছে জ্বর, কাফ মানে হচ্ছে কাশি। তো তার কী হয়েছিল? কাশি হয়েছিল, ঠিক কাশি ছিল, অপশান ডিটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার 3-এ দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, অর্থাৎ বেলটা বাজানো হয়েছিল কার দ্বারা? কন্ডাক্টর। এরপরে হচ্ছে কি ড্রাইভার, নেক্সট হচ্ছে ইয়াঙ্গার ওম্যান, আর অপশান ডিতে দেওয়া আছে ওল্ডার ওম্যান। তো কে বেল বাজিয়েছিল? উত্তর হচ্ছে কন্ডাক্টর হবে, অপশান এটা, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 4-এ দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হোম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, অর্থাৎ এই যে মহিলার, ঠিক আছে, মহিলা তার যে রাগটা প্রকাশ করেছিল কতজন পুলিশম্যানের উপরে? এখানে অপশান দেওয়া আছে দেখো 3, এরপর হচ্ছে 4, তারপর দেওয়া আছে 5 আর দেওয়া আছে 6। ওকে, তো 3 জন পুলিশম্যানের উপর তার রাগটা সে দেখিয়েছিল, ঠিক আছে, মহিলাটা। তো অপশান এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 3। পরের প্রশ্ন নাম্বার 5-এ দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, অর্থাৎ বাসটা যে প্রবলেম ফেস করেছিল সেটা কি? টায়ার, ইঞ্জিন, ব্রেক না হর্ন? তো গাড়ির বা বাসের ইঞ্জিন প্রবলেম হয়েছিল, ঠিক আছে, অপশান বিটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো এক্সারসাইজ 2, এখানে কি বলা হচ্ছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টা শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিপল গোয়াট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ এখানে বলা হচ্ছে কতজন লোক এই ইয়াঙ্গার যে মহিলা, অর্থাৎ অল্প বয়সী মহিলা, তার সঙ্গে আর কজন লোক বাসের মধ্যে উঠেছিল? তো আনসার কি লিখবে? দ্য 2 পিপল, 1 older woman and a man, ওকে, গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ এই অল্প বয়সী মহিলার সঙ্গে 2 জন লোক উঠেছিল, একজন হচ্ছে একজন একটু বয়স্ক মহিলা আর একজন হচ্ছে পুরুষ মানুষ, ঠিক আছে, তারা 2 জন উঠেছিল, অর্থাৎ টোটাল 3 জন বাসে উঠেছিল আর কি তারা। 2 নম্বর দেখে হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টার্স অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ অল্প বয়সী মহিলাটার উপর বিরুদ্ধে কন্ডাক্টরের আদেশটা কী ছিল, ঠিক আছে, কী আদেশ সে করেছিল? উত্তর কী লিখবে? দ্য কন্ডাক্টর অর্ডার্ড দ্য ইয়াঙ্গার ওম্যান টু টেক দ্য ডগ আউট, অর্থাৎ কন্ডাক্টর কি বলেছিল অল্প বয়সী মহিলাটাকে যে কুকুরটাকে নিয়ে তাকে বাইরে বেরিয়ে যেতে, ঠিক আছে, এই আদেশটা সে দিয়েছিল। নাম্বার 3, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট, ট্রায়াম্ফ্যান্ট মানে কি? বিজয়ী, অর্থাৎ কেন কন্ডাক্টর বিজয়ের মতো দাঁড়িয়েছিল? উত্তর কি লিখবে? দ্য কন্ডাক্টর এনফোর্সড দ্য রুল অ্যান্ড ফেল্ড হি হ্যাড ওন দ্য আর্গুমেন্ট সো হি স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট, অর্থাৎ কন্ডাক্টর এনফোর্সড দ্য রুল, মানে এনফোর্স মানে কি? সেই তার যে নিয়ম বা আইন সেটা লাগু করেছিল, ঠিক আছে, অ্যান্ড ফেল্ড হি হ্যাড ওন দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি? যুক্তিতর্ক, এবং তাদের মধ্যে যে যুক্তিতর্ক বা ঝামেলা চলছিল সেই ঝামেলায় কি সে জিতে গিয়েছিল, ঠিক আছে, তার জন্য কি সো হি স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট, তার জন্য সে বিজয়ের মতো দাঁড়িয়েছিল, যে সে জিতে গেছে, ঠিক আছে, সেইভাবে সে দাঁড়িয়েছিল। 4 নম্বর দেখে হোয়াট ইজ দ্য রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, অর্থাৎ হোয়াট ইজ দ্য রুল, আইনটা কী ছিল? কোন আইনটা যেটা ভাঙা যায় না আর কি, ঠিক আছে, জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ছাড়া কোনোভাবে যে আইনটা ভাঙা যায় না সেই আইনটা কি? উত্তর লিখবে দ্য রুল অফ দ্য রোড ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু দ্য লাইফ অ্যান্ড লিম্ব, অর্থাৎ জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ছাড়া রাস্তার যে নিয়ম, দ্য রুল অফ দ্য রোড, রাস্তার যে নিয়ম সেই নিয়মটা কিন্তু ভাঙা যায় না। নেক্সট হচ্ছে এক্সারসাইজ 3, এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ 25টা শব্দের মধ্যে এখানে আমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো নাম্বার 1-এ দেওয়া আছে হোয়েন ডিড দ্য অথর ফিল দ্য ট্রাবল ওয়াজ কামিং আপ, অর্থাৎ হোয়েন মানে কি? কখন, কখন লেখক অনুভব করলেন যে একটা সমস্যা আসতে চলেছে? আনসার লিখবে হোয়েন দ্য কন্ডাক্টরস আই রেস্টেড অন দ্য ডগ দ্য অথর
felt that trouble was coming up, অর্থাৎ এই যে কন্ডাক্টরের চোখটা যখন সে কুকুরের উপরে গিয়ে পড়লো বা কুকুরটাকে দেখতে পেল, তখন লেখক ভাবলেন বা অনুভব করলেন যে একটা সমস্যা এবার আসতে চলেছে। নাম্বার 2 হচ্ছে মেনশন টু ডিম্যান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স when the bus stopped। ওকে, অর্থাৎ বাসটা যখন থেমে গেল তখন প্যাসেঞ্জারদের যে ডিমান্ড বা চাহিদাগুলো ছিল সেই দুটি এখানে ডিমান্ড বা চাহিদা আমাদের এখানে লিখতে বলা হচ্ছে। ওকে, তো প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দ্য কন্ডাক্টর রিটার্ন দেয়ার ফেয়ার্স অ্যান্ড থ্রেটেন্ড টু দ্য রিপোর্ট হিম, অর্থাৎ প্যাসেঞ্জাররা ডিমান্ড করেছিল বা দাবি করেছিল, ঠিক আছে, কন্ডাক্টরের বিরুদ্ধে যে তাদের ভাড়াগুলো ফেরত দেওয়া হোক, ঠিক আছে, এবং তারা তার বিরুদ্ধে রিপোর্ট করবে, ঠিক আছে, এটা বা অভিযোগ করবে, এটাও তারা থ্রেট করেছিল বা তার বিরুদ্ধে এইগুলো তারা শাসিয়েছিল, ঠিক আছে, এই ডিমান্ডগুলো তারা করেছিল। নাম্বার 3, হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড। আবার রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ, অর্থাৎ আইন যেগুলো রয়েছে সেই আইনগুলোকে কীভাবে প্রয়োগ করা উচিত, ঠিক আছে, সেটা এখানে আমাদের লিখতে বলা হচ্ছে। দ্য rules of guidance should be observed in the spirit for passengers comfort, not just followed by the letter, অর্থাৎ এই যে আইন বা এই যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলোকে তার যে অন্তর্নিহিত অর্থ ঠিক আছে সেটাকে মাথায় রেখে কিন্তু প্রয়োগ করা উচিত, শুধুমাত্র আক্ষরিক অর্থে প্রয়োগ করলে কিন্তু হবে না। ওকে, এটাই হচ্ছে এর আনসার। চলো পরের প্রশ্ন দেখব। এরপর রয়েছে গ্রামার ইন ইউজ, ঠিক আছে, অর্থাৎ গ্রামার রয়েছে। দেখো প্রথমে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছে, এগুলোকে প্রথমে পড়তে বলা হচ্ছে, ঠিক আছে। প্রথম দেখো 1 নম্বর সেটে কি দেওয়া আছে, নাম্বার এতে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, অর্থাৎ তুমি আইন মেনেছো, ঠিক আছে। নাম্বার বি, দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল, কন্ডাক্টর বেল বাজিয়েছিল, ঠিক আছে, বেল বাজিয়েছিল আর কি। নাম্বার সি, দ্য লেডি উইল ক্যারি দ্য ডগ, অর্থাৎ মহিলাটি কুকুরটিকে আনবে, এটা ফিউচার টেন্সে, ঠিক আছে। এরপর নাম্বার ডি, দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্নড দ্য ফেয়ার, ওকে, অর্থাৎ কন্ডাক্টর ভাড়াগুলি ফেরত দিয়ে থাকবে। এরপর সেটস 2 নম্বর সেটে যে বাক্যগুলো দেওয়া আছে বা সেন্টেন্সগুলো সেগুলো দেখো। দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ, অর্থাৎ তোমার দ্বারা আইন মানা হয়েছে। নাম্বার বি, দ্য বেল হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের দ্বারা বেল বাজানো হয়েছে। নাম্বার সি, আর ডগ উইল বি ক্যারিড বাই দ্য লেডি, অর্থাৎ মহিলাটার দ্বারা একটা কুকুর আনা হয়েছে, ঠিক আছে। নাম্বার ডি, দ্য ফেয়ার উইল হ্যাভ বিন রিটার্নড বাই দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের দ্বারা এই যে ভাড়া সেই ভাড়াগুলো ফেরত দেওয়া হয়ে থাকবে। তো এই সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে। এবার কি বলা হয়েছে দেখো, ইন দ্য ফার্স্ট সেট অফ সেন্টেন্স, এই যে প্রথম সেটের যে সেন্টেন্সগুলো রয়েছে, ঠিক আছে, 4টি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে কি বলা হয়েছে, দ্য ফর্ম অফ দ্য ভার্ব শোজ, অর্থাৎ এদের মধ্যে যে ভার্ব ফর্মগুলো রয়েছে, ঠিক আছে, এই ভার্বের ফর্মগুলো, ঠিক আছে, দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, অর্থাৎ এখানে এই যে পার্সনগুলো রয়েছে, পার্সন বা সাবজেক্ট একই জিনিস এটা রয়েছে, ঠিক আছে, এটা কোনো কিছু কাজ করছে, ডাজ সামথিং মানে কিছু করছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, অর্থাৎ তুমি আইন মেনেছো, এখানে ইউ যে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, এটাই কিন্তু এই কাজটা করছে, এটা বোঝাচ্ছে। আর ইন দ্য সেকেন্ড সেট অফ সেন্টেন্স, মানে যে সেকেন্ড সেট যেটা রয়েছে, এই যে সেটের সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোতে কী হয়েছে, দ্য form of the verb shows that something is done to the subject। তো এখানে এই যে ভার্ব ফর্মগুলো রয়েছে এগুলো সাবজেক্টের উপরে কিছু কাজ করা হয়েছে, সাবজেক্ট নিজে কিন্তু এখানে কাজগুলো করছে না। এখানে কি বলা হয়েছে, দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ, অর্থাৎ তোমার দ্বারা আইনটা মানা হয়েছে, এখানে সাবজেক্টের উপরে কাজ করা হয়েছে। তো এরকম বোঝাচ্ছে দুরকম সেন্টেন্সে, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এখানে আমাদের পরেতে এক্সারসাইজ 4 দেওয়া আছে, ঠিক আছে, 4 নম্বর এক্সারসাইজ দেওয়া আছে, এবং এখানে বলা হচ্ছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। এখানে বলা হচ্ছে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে আমাদের আন্ডারলাইন করতে হবে কোনগুলো, ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, যে ভার্বের যে কাজগুলো সেগুলো সাবজেক্ট করছে, যে কাজগুলো সেগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে। আর সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শোজ দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, আর যে কাজগুলো সাবজেক্টের ওপরে করা হয়েছে
সেগুলোকে আমাদের সার্কেল করতে হবে বা গোল করতে হবে, ঠিক আছে। তো এখানে যে দেখো সাবজেক্টগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, নাম্বার এতে হি হ্যাজ সাং এ সং, এরপর আ সং হ্যাজ বিন সাং বাই ইউ, এরপর হচ্ছে হি উইল ড্র আ পিকচার, নেক্সট হচ্ছে আ পিকচার উইল ড্রন বাই ইউ। তো এখানে প্রথম যে বাক্যটা রয়েছে হি হ্যাজ সাং এ সং, সে একটি গান গিয়েছে, তো এখানে সাবজেক্ট নিজে কাজটা করছে, ঠিক আছে, হ্যাজ সাং, ঠিক আছে। তো এই অংশটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে, এই যে এই ভার্ব ফর্মটা এটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজটা করেছে, তার জন্য এটা আন্ডারলাইন হবে। এরপর নাম্বার বিতে যেটা দেওয়া আছে দ্য সং হ্যাজ বিন সাং বাই ইউ, গানটি তার সাং বাই হার, গানটি তার দ্বারা গাওয়া হয়েছে। তো এখানে এই যে সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্টের ওপরে কাজটা করা হয়েছে, হারের ওপরে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সার্কেল করতে বলা হয়েছে। তো এরকম করে তোমরা সার্কেল করবে, ঠিক আছে, এখানে আমরা ইয়েলো কালার করে রেখেছি এখানে, ওকে। এই যে এই অংশটা নাম্বার সিতে কী দেওয়া আছে, হি উইল ড্র আ পিকচার, সে একটি পিকচার বা একটি ছবি আঁকবে, এখানে সাবজেক্ট নিজে কাজটি করছে, তো উইল ড্র এটাকে আন্ডারলাইন করবে। আর নাম্বার ডিতে আ পিকচার উইল বি ড্রন বাই ইউ, একটা ড্রন বাই হিম, তার দ্বারা একটা পিকচার আঁকা হবে, এটা সাবজেক্টের এটা সাবজেক্টের ওপরে কাজটি করা হয়েছে, সাবজেক্ট নিজে কাজটি করছে না, তো এটা হবে, এটা তোমরা কি করবে, এটাকে এরকম সার্কেল করবে, ঠিক আছে, উইল বি ড্রন, এটা এই যে অংশটা উইল বি ড্রন, ওকে। তো এরপর দেখো কি বলা হয়েছে এখানে, দ্য ভার্ব ফর্মস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যে ভার্বের ফর্মগুলো তুমি আন্ডারলাইন করেছো, অর্থাৎ এই যে ফর্মগুলো আমরা আন্ডারলাইন করলাম, এটা এবং এটা, ঠিক আছে, এগুলো সম্পর্কে বলা হচ্ছে কি আর ইন অ্যাক্টিভ ভয়েস, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে, বা কর্তৃবাচ্যে এগুলো রয়েছে। দ্য ভার্ব ফর্মস ইউ হ্যাভ সার্কেলড আর ইন প্যাসিভ ভয়েস, এবং যেগুলোকে আমরা সার্কেল করেছি এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে বা কর্মবাচ্যে রয়েছে, ঠিক আছে, এইগুলো। তো দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস বলতে বোঝায় যে পার্সন বা সাবজেক্ট নিজে কাজটা করছে, ওকে। আর দ্য প্যাসিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসে কী হয়, সাবজেক্টের ওপরে কাজটি করা হয়, এটা বোঝানো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ 4 যেটা রয়েছে সেটা আমরা এখানে করলাম। নেক্সট দেখবো পরের যেটা এক্সারসাইজ রয়েছে 5 নম্বর এক্সারসাইজ, এখানে দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে যে ভয়েস বা এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমাদের কিন্তু এই ভয়েস চেঞ্জগুলো দেওয়া হয়। দেখো নাম্বার এতে যেটা দেওয়া আছে নীলা হ্যাজ ব্রট আ বুক, ওকে, নীলা একটি বই এনেছে, নীলা হ্যাজ ব্রট আ বুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। তো সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কী করি, আগে অবজেক্টটা লিখতে হয়, তো আ বুক এটাকে লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, এখানে ভার্ব কী আছে, হ্যাজ আছে, তো হ্যাজ বিন হবে, ঠিক আছে, হ্যাজের পরে বিন হবে, এবং ভার্বের থার্ড ফর্ম হবে বট, এখানে থার্ড ফর্মটা যেহেতু দেওয়া আছে তো থার্ড ফর্মটাই আমাদের হবে। আবার শেষে আমাদের বাই দিয়ে সাবজেক্টটা লিখতে হয়, তো আমরা কী লিখবো, আ বুক হ্যাজ বিন বট বাই নীলা, নীলার দ্বারা একটি বই কেনা হয়েছে, এরকমভাবে। তো এখানে সাবজেক্ট নিজে কাজটা করেছে আর এখানে সাবজেক্টের ওপরে কাজটি করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। নেক্সট নাম্বার বিতে দেওয়া আছে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, অর্থাৎ তারা ক্রিকেট ম্যাচ দেখে থাকবে। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা অবজেক্টটা আগে লিখবো, তো দ্য ক্রিকেট ম্যাচ এটা আগে লিখতে হবে, দ্য ক্রিকেট ম্যাচ এটা লিখলাম, তারপরে উইল আছে উইল হ্যাভ, তো উইল হ্যাভের পরে বিন হবে, উইল হ্যাভ বিন, আর এখানে সিন ভার্ব, এটা সিন থার্ড ফর্মে দেওয়া আছে, তো থার্ড ফর্ম হবে, আর এই যে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্টটা কী হবে, বাই দিয়ে এটা দিয়ে আছে দেম হবে, ওকে। অর্থাৎ দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, তাদের দ্বারা ক্রিকেট ম্যাচ দেখা হয়ে থাকবে, এরকম। নাম্বার সি ভোলা হ্যাড সিন আর টাইগার, ভোলা একটি বাঘ দেখেছিল, এখানে আমরা কি লিখবো, এ টাইগারটা প্রথমে লিখবো অবজেক্টটা, আর টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা, ঠিক আছে, অর্থাৎ ভোলার দ্বারা একটা বাঘ দেখা হয়েছিল, এরকম। নাম্বার ডি দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, অর্থাৎ নার্স কী করবে, রোগীকে অ্যাটেন্ড করবে বা রোগীর সেবা করবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো আমরা কী লিখবো, আর দ্য পেশেন্ট এটা আগে লিখবো, দ্য পেশেন্ট উইলের পরে বি হবে, উইল বি অ্যাটেন্ড দেওয়া যেটা অ্যাটেন্ডেড হবে, ভার্বে থার্ড ফর্ম হবে, আর বাই দ্য নার্স এটা আমরা শেষে লিখবো, ঠিক আছে। দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স, অর্থাৎ নার্সের দ্বারা রোগীর সেবা করা হবে, এরকম। এরপর এক্সারসাইজ 6 রয়েছে, এখানে দেওয়া আছে কি চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের ভয়েস চেঞ্জ করতে হবে, এখানেও কিছু ভয়েস সেন্টেন্স দেওয়া আছে সেগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, ডু দ্য সাম, অর্থাৎ অঙ্কটি করো, তো এখানে দেখো কোনো সাবজেক্ট নেই কিন্তু, ঠিক আছে,
একটা অবজেক্ট কিন্তু আছে, কোনো সাবজেক্ট এখানে নেই। তো আমরা যে সাবজেক্ট নেই সেগুলোকে কী করবো, সেগুলো লেট দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে। তো আমরা কী লিখবো, লেট দ্য সাম বি ডান, অর্থাৎ অঙ্কটি করা হোক, এরকম, ঠিক আছে। এখানে ডান ডু ভার্বের থার্ড ফর্ম হবে, এরকম করে এটা লিখতে হবে ভয়েস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। নাম্বার বিতে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, অর্থাৎ কবিতাটি তার দ্বারা লেখা হয়েছিল। এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে এটা লিখতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন লিখবো তখন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা প্রথমে লিখতে হবে। তো হার দেওয়া আছে, কী লিখবো, সি লিখবো, সি থেকে হার হয়, তো সি লিখতে হবে। এটা হচ্ছে আমরা লিখবো সি রোট দ্য পোয়েম, সে কবিতাটি লিখেছিল, আর এটা হচ্ছে তার দ্বারা কবিতাটি লেখা হয়েছিল। নেক্সট নাম্বার সিতে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই, তো এখানে কী করবো, এখানে আমরা লেট দিয়ে শুরু করবো এই সেন্টেন্সটিকে। তো লিখবো লেট দ্য ডোর বি ওপেন্ড, অর্থাৎ দরজাটি খোলা হোক। নেক্সট হচ্ছে নাম্বার ডি, দ্য ম্যান ইজ নন টু মি, অর্থাৎ লোকটি আমার কাছে পরিচিত। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদের এটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, ঠিক আছে। কী লিখবো, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, এটা হচ্ছে লোকটা আমার পরিচিত বা আমার কাছে চেনা। এরপরে দেখো কি রয়েছে, এক্সারসাইজ 7, এখানে দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং সেগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার এতে দে এগ্রিড টু মাই প্ল্যান, তারা আমার প্ল্যানে এগ্রিড মানে কি রাজি হয়ে গেল। এখানে কি করব, এখানে অবজেক্ট হচ্ছে এই যে মাই প্ল্যান, সেটা আমরা প্রথমে লিখবো। তো দ্য মাই প্ল্যান ওয়াজ, এটা প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সরি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, মাই প্ল্যান, এখানে ওয়াজ ভার্ব হবে, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, ঠিক আছে। মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম, অর্থাৎ তাদের দ্বারা আমার যে প্ল্যান বা পরিকল্পনা সেটা এগ্রিড হলো, ঠিক আছে, বা তারা রাজি হয়ে গেল আমার পরিকল্পনায় আর কি। এরপর নাম্বার বিতে মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, অর্থাৎ আমার ভাই আমার ফেভারিট পেনটা, আমার প্রিয় কলমটা হারিয়ে ফেলেছিল। এটাকে কীভাবে লিখবো, তো মাই ফেভারিট পেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো এটা প্রথমে লিখবো মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, আমার ভাইয়ের দ্বারা আমার প্রিয় পেনটা হারানো হয়েছিল আর কি। নাম্বার সি, দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার, অর্থাৎ লোকটি একটি চিঠি লিখছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। তোমরা কি লিখবো, এই অংশটা আগে লিখবো আর লেটারটা আগে লিখবো। আর লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, অর্থাৎ লোকটির দ্বারা একটি চিঠি লেখা হচ্ছিল। নাম্বার ডিতে তিতলি বা তিতলি, ওকে, ইজ লুকিং ফর হার ওয়াচ, ওয়াচ মানে কি ঘড়ি, অর্থাৎ তিতলি তার ঘড়িটা খুঁজছিল। এটাকে আমরা কী করবো, হার ওয়াচ, এই অংশটা আগে লিখবো অবজেক্টটা। তো হার ওয়াচ ইজ বিং লুকড, ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইজ বিং হবে লুকড ফর বাই তিতলি, অর্থাৎ তিতলির দ্বারা তার যে ঘড়ি সেটা খোঁজা হচ্ছিল, ওকে, এইভাবে করলাম। এরপর দেখো এক্সারসাইজ 8, এখানে কি দেওয়া আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই যে ব্র্যাকেটের মধ্যে যে এই যে ভার্বগুলো দেওয়া আছে, ঠিক আছে, সঠিক যেটা হবে তার মাথায় টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। তো নাম্বার এতে দেওয়া আছে ইট, এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে রেইনস, হ্যাজ বিন রেইনিং, আর ইজ রেইনিং সিন্স মর্নিং। তো এখানে দেওয়া আছে সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এরকম বোঝাচ্ছে। তো আমরা কি লিখবো, ইট হ্যাজ বিন রেইনিং, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই অংশটা এর মাথায় টিক চিহ্ন তোমরা দেবে। নেক্সট হচ্ছে নাম্বার বি, লাস্ট সানডে আই দেওয়া আছে ওয়েন্ট হ্যাড বিন গো টু দ্য জু। এখানে লাস্ট সানডে মানে গত রবিবারের কথা বলা হচ্ছে। তো এটা পাস্ট টেন্সের সেন্টেন্স, তোমরা কি লিখবো, লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু, অর্থাৎ গত রবিবারে আমি চিড়িয়াখানাতে গিয়েছিলাম। তো এখানে ওয়েন্ট এটা হবে, ঠিক চিহ্ন দেবে এখানে। নাম্বার সি, আই দেওয়া আছে উইল বি ওয়াজ অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। তো এখানে নেক্সট ইয়ার মানে পরের বছরের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে এই বাক্যতে। তো আমরা কি লিখবো, আই উইল বি ইন দ্য 10 নেক্সট ইয়ার, অর্থাৎ নেক্সট বছর বা পরের বছর আমি ক্লাস 10-এ উঠবো, ঠিক আছে, উইল বি হবে এখানে। এরপর নাম্বার ডি, রিনা হ্যাভ রিচড, এখানে দেওয়া আছে হ্যাড রিচড, এরপরে হ্যাজ রিচড দেওয়া আছে হোম জাস্ট নাও। এখানে জাস্ট নাও এই মাত্র, ঠিক আছে, বলা হয়েছে। এখানে কী হবে, রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, রিনা এই মাত্র বাড়ি ফিরেছে, ওকে, বাড়ি পৌঁছেছে আর কি। এরপর রয়েছে দেখো কম্পোজিশন, ঠিক আছে, অর্থাৎ কিছু আমাদের রাইটিং রয়েছে। তার আগে কিছু এখানে কী বলা হচ্ছে দেখো, রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো অ্যান্ড অলসো দ্য প্যারাগ্রাফ
দ্যাট ফলোস, অর্থাৎ এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, সেগুলোকে পড়তে বলা হয়েছে এবং তারপরে আরেকটি প্যারাগ্রাফও আমাদের এখানে লিখে দেওয়া হয়েছে, সেই প্যারাগ্রাফটিকেও আমাদের এখানে পড়তে বলা হচ্ছে। তো কী দেওয়া আছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, নিচের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটিকে পড়তে হবে, অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, এবং একটি প্যারাগ্রাফ লেখো অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। ক্লোথস মানে কি জামা কাপড়, অর্থাৎ নোংরা জামা কাপড় ওয়াশ বা ধোয়ার যে প্রসেস, যে প্রক্রিয়া, তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, প্রথমে আগে ফ্লো চার্টটা আমাদের এখানে পড়ে নিতে হবে। ঠিক আছে, তো ফ্লো চার্টে কী দেওয়া আছে দেখো, ওয়াটার টেকেন ইন বাকেট, মানে বালতির মধ্যে জল নেওয়া হলো, ডিটারজেন্ট পাউডার মিক্সড, ডিটারজেন্ট পাউডার মিক্স করা হলো, ডার্টি ক্লোথস ডিপড ফর 30 মিনিটস, নোংরা জামা কাপড়গুলি সেই বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখা হলো 30 মিনিট পর্যন্ত, স্ক্রাবড, তারপর সেগুলোকে ঘষা হলো। ঠিক আছে, ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, তারপর পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হলো, রিন্সড অ্যান্ড ড্রাইড, তারপর সেগুলোকে হালকা করে ধুয়ে আবার সেগুলোকে কী করা হলো, শুকিয়ে নেওয়া হলো। ঠিক আছে, প্রেসড, তারপর সেটাকে প্রেস করা হলো বা ইস্ত্রি করা হলো, রেডি টু ইউজ অ্যাগেন, তারপর সেগুলো জামাকাপড়গুলো আবার ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, তো এই যে ফ্লো চার্ট দেওয়া হয়েছে, এই ফ্লো চার্টের সাহায্যে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটি কিন্তু অলরেডি লিখে দেওয়া হয়েছে তোমার বইতে। ঠিক আছে, দেখো তোমরা দেখে নাও প্যারাগ্রাফটিকে। এখানে আগে প্রথমে একটা টাইটেল দেওয়া হয়েছে যে প্যারাগ্রাফটা আমরা লিখছি তার, তো কী দেওয়া আছে, প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস, অর্থাৎ নোংরা জামাকাপড় ধোয়ার বা পরিষ্কার করার যে প্রসেস, ঠিক আছে, সেটা এখানে আমরা লিখলাম, লেখা হয়েছে। দেখো এরপর প্যারাগ্রাফটিকে দেখো কীভাবে দেওয়া হয়েছে, ডার্টি ক্লোথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর ওয়ার, ওয়ার মানে কি পরিধান করা বা পরা। তো নোংরা ডার্টি ক্লোথস মানে নোংরা জামা কাপড়, নিড মানে হচ্ছে প্রয়োজন, টু বি ওয়াশড মানে ধোয়ার বা পরিষ্কার করার প্রয়োজন, অ্যান্ড মেড রেডি ফর ওয়ার এবং সেগুলোকে পরার জন্য রেডি করা বা প্রস্তুত করার প্রয়োজন। তো ফার্স্ট মানে কি প্রথম, ওয়াটার ইজ টেকেন ইন আ বাকেট, বাকেট মানে বালতি, তো প্রথমে বালতিতে জল নেওয়া হয় বা জল নেওয়া হলো। নেক্সট তারপর কি করা হয়, ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার, তারপর এই জলের সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিক্স করা হলো। দেন দ্য ডার্টি ক্লোথস, তারপর নোংরা জামাকাপড়গুলিকে আর ডিপড মানে কি ডুবিয়ে দেওয়া হলো, ইনটু দ্য মিক্সচার, এই মিক্সচারের মধ্যে অর্থাৎ জলের মধ্যে যে ডিটারজেন্ট পাউডার গোলা হয়েছে সেই জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস, এবং 30 মিনিট ধরে এটাকে রাখা হলো। আফটার দ্যাট, তারপর দ্য ক্লোথস আর স্ক্রাবড থরলি মানে সম্পূর্ণভাবে বা ভালোভাবে সেই জামাকাপড়গুলোকে ঘষা হলো। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান, এক এক করে। ল্যাটার, তারপর দ্য ক্লোথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, তারপর পরিষ্কার জলে ওই জামাকাপড়গুলিকে ধুয়ে নেওয়া হলো। দেন তারপর দে আর রিন্সড অ্যান্ড ড্রাইড ওয়েল, তারপর এগুলিকে হালকা জলে ধুয়ে নিয়ে আবার সেগুলিকে রোদে বা শুকিয়ে নেওয়া হলো। ঠিক আছে, ড্রাইড মানে কি শুকানো, ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। নাও এখন দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড, এখন এগুলোকে কী করা হলো, ভাঁজ করা হলো এবং প্রেস করা হলো, অর্থাৎ ইস্ত্রি করা হলো। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ক্লোথস আর রেডি টু বি ইউজড অ্যাগেন, অর্থাৎ শেষ পর্যন্ত এই জামা কাপড়গুলি ব্যবহার করার জন্য আবার প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, তো এই প্যাসেজটা বা এই প্রসেসটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে বইতে। নেক্সট কি বলা হয়েছে দেখো, দ্য অ্যাবাভ প্যাসেজ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, অর্থাৎ ওপরে যে প্যাসেজটা বা যে আমরা প্রসেসটা পড়লাম, ঠিক আছে, নোংরা জামাকাপড় কীভাবে পরিষ্কার করতে হয় সেই প্রসেসটা, সেখানে এই নিচের এই যে ফিচারগুলো রয়েছে, কী কী ফিচার রয়েছে, আর সুটেবল টাইটেল, প্রথমে একটা কিন্তু টাইটেল আমরা লিখেছিলাম। ঠিক আছে, এটার নাম দিয়েছিলাম যে নোংরা জামাকাপড় পরিষ্কার করার প্রক্রিয়া, সেটার নাম দেওয়া হয়েছে। তারপর কী দেওয়া আছে, অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, তারপর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেমন দেখো এখানে দেখে নাও, এটা হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেলটা প্রথমে লেখা হয়েছে, তারপর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে সূচনাকারী একটা সেন্টেন্স, এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত এটা হচ্ছে সূচনাকারী একটা সেন্টেন্স, এটা প্রথমে লিখতে হয়। ঠিক আছে, প্রসেস লিখতে গেলে তো প্রথমে কী করতে হয়, প্রসেস লেখার সময় একটা নাম দিতে হবে, তারপর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, সূচনাকারী একটা সেন্টেন্স সেটা লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কী করতে হবে দেখো, প্যাসিভ ভয়েস ইজ ইউজড, তারপর যে সেন্টেন্সগুলো আমরা লিখবো সেগুলো প্রত্যেকটিকে আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে বি ওয়াশড মানে ধোয়া হলো। ঠিক আছে, দেখো এখানে যে সেন্টেন্সগুলো আমাদের দেওয়া হয়েছে সবই কিন্তু প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, এই যে এখানে কী বলা হচ্ছে, ওয়াটার ইজ টেকেন মানে জল নেওয়া হলো, এগুলো সবই কিন্তু প্যাসিভ ভয়েসে। ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড, ডিটারজেন্ট পাউডার মিক্সড করা হলো। ঠিক আছে, এগুলো সবই কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু লেখা হয়েছে, তো প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আর কি করতে হবে, ইউজ অফ লিঙ্কার্স, কিছু লিঙ্কার্সের ব্যবহার করতে হবে, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া যায়, অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট,
লেটার, নাও, ফাইনালি এটসেট্রা এই লিঙ্কারগুলোকে ব্যবহার করতে হবে। যেমন এই প্যাসেজটি দেখো আমাদের ব্যবহার করা হয়েছে, যেমন এখানে দেখো প্রথমে কী ব্যবহার করেছে, ফার্স্ট এই লিঙ্কারটা ব্যবহার করা হয়েছে, এরপর নেক্সট মানে কি তারপর এটা ব্যবহার করা হয়েছে, তারপর দেন, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কিন্তু একটা করে এই লিঙ্কারগুলো ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আফটার দ্যাট, তারপরে এখানে লেটার, এখানে নাও, এটা ফাইনালি, এখানে দেন, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা করে লিঙ্কার কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আর কি করা হয়েছে, দ্য স্টেজ অফ দ্য ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলোড, এবং যে ফ্লো চার্টটা আমাদের দেওয়া হয়েছে সেই ফ্লো চার্টটাকে কিন্তু সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে। আর কি করা হয়েছে, কনক্লুডিং সেন্টেন্স, শেষে একটা আমাদের কনক্লুশন লিখতে হবে, একটা শেষ যে সেন্টেন্স সেই সেন্টেন্সটা আমাদের একটা লিখতে হবে। তো এই সমস্ত ফিচারগুলো কিন্তু রয়েছে একটা প্যাসেজের একটা প্রসেসিংয়ের মধ্যে, ঠিক আছে। যেমন এখানে আরেকবার তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এগুলো হচ্ছে লিঙ্কার, এবং প্রতিটা সেন্টেন্স আমাদের প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে, ঠিক আছে। এবং আর কি করা হচ্ছে, শেষে একটা কনক্লুশন যে সেন্টেন্স সেটা কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে আমাদের যে ফাইনালি দ্য ক্লোজ আর রেডি টু বি ইউজড, এটা হচ্ছে একটা কনক্লুশন সেন্টেন্স, এরকম একটা শেষে একটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে। তো এরকম করে আমাদের এই যে প্যাসেজ যে প্যারাগ্রাফ সেগুলো প্রসেসিং যে সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো এই যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলোকে করতে হবে। আর একটা জিনিস দেখে নাও, একটা ফ্লো চার্ট যেটাকে বলা হয়েছে, এই যে ফ্লো চার্ট, ঠিক আছে, এই ফ্লো চার্টটাকে কিন্তু ভালোভাবে ইউজ করতে হবে। কীভাবে, যেমন এখানে দেওয়া আছে, যেমন প্রথম যে অংশটা দেওয়া আছে ওয়াটার টেকেন ইন বাকেট, অর্থাৎ প্রথমে কী বলা হয়েছে, বালতিতে জল নেওয়া হলো। তো এটাই আমাদের প্রথমে লিখতে হবে। দেখো এটাই প্রথমে লেখা হয়েছে, ওয়াটার ইজ টেকেন ইন আ বাকেট, বালতিতে জল নেওয়া হলো। এবার কি বলা হয়েছে, ডিটারজেন্ট পাউডার মিক্সড, এরপর ডিটারজেন্ট পাউডার মিক্সড করা হলো জলের মধ্যে, তো সেটাই আমাদের লিখতে হবে। তো নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার মিক্সড করা হলো। তো এরকম করে পরপর যেরকম ধরনের সেন্টেন্স দেওয়া আছে এখানে এই যে ফ্লো চার্টে, সেই অনুসারে কিন্তু আমাদের লিঙ্কার বসিয়ে এবং সাবজেক্ট ভার্ব বসিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে প্রসেস লেখার এই যে নিয়মগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে কি বলা হয়েছে দেখো, এরপর প্রসেস রাইটিং রিকোয়ার্স দ্য ফিচার্স গিভেন অ্যাবাভ, অর্থাৎ প্রসেস লিখতে গেলে আমাদের উপরের এই যে ফিচারগুলো রয়েছে এগুলোর উপর নির্ভর করে কিন্তু বা ডিপেন্ড করে আমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি দেওয়া আছে, এক্সারসাইজ 9, এখানে আমাদের যেটা দেওয়া আছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস মানে কমলা লেবুর যে জুস, তো সেটা তৈরি করার যে প্রিপেয়ার যে প্রসেস, ঠিক আছে, কীভাবে তৈরি করতে হয় সেটার উপরে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তার উপরে ডিপেন্ড করে লিখতে হবে এবং 100টা শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো প্রথমে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখো কি বলা হচ্ছে, অরেঞ্জ ইজ ব্রট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে প্রথমে কমলা লেবু বা অরেঞ্জ সেগুলোকে কিনে আনা হলো, তারপর সর্টেড সেগুলোকে বাছাই করা হলো, রোটেন ওয়ান্স রিমুভড, যেগুলো পচা সেগুলোকে ফেলে দেওয়া হলো, রোটেন মানে হচ্ছে পচা, রিমুভড মানে হচ্ছে সরিয়ে ফেলা বা ফেলে দেওয়া, ক্লিনড তারপর সেগুলোকে পরিষ্কার করা হলো, পিল্ড তারপর খোসা ছাড়ানো হলো, পুট ইন জুসার তারপর সেই লেবুগুলোকে জুসারের মধ্যে রাখা হলো, জুস এক্সট্রাক্টেড তারপর সেটা থেকে জুসটাকে নিষ্কাশন করা হলো, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড তারপর চিনি এবং প্রিজারভেটিভস মানে সংরক্ষণকারী যে বস্তু সেগুলোকে মেশানো হলো, পোর্ড ইন বোটলস তারপর বোতলের মধ্যে ঢালা হলো, সিল্ড তারপর সেই বোতলকে সিল করে দেওয়া হলো, রেডি টু বি সোল্ড তারপর সেই যে জুসের বোতল সেগুলো বাজারে বিক্রির জন্য বা ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেল। তো এইগুলোকে ডিপেন্ড করে এবং যে আমাদের ফিচারগুলো আগে আমরা দেখলাম সেগুলোর উপর নির্ভর করে আমাদের প্রসেসটা লিখতে হবে। তো প্রথমে আমাদের একটি টাইটেল লিখতে হবে বা একটা নাম লিখতে হবে। তো আমরা লিখছি প্রসেস অফ প্রিপেয়ারিং অরেঞ্জ জুস, অর্থাৎ অরেঞ্জ জুস প্রস্তুতির প্রসেস, ঠিক আছে। প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে। তো আমরা লিখছি কি, অরেঞ্জ জুস ইজ আ হেলদি ড্রিঙ্ক, অরেঞ্জ জুস একটি হেলদি ড্রিঙ্ক বা স্বাস্থ্যকর একটি পানীয়, ঠিক আছে। এরপর আমাদের একটা করে লিঙ্কার লিখতে হবে, ঠিক দিতে হবে। তো আমরা এখানে দিচ্ছি দেখো, অ্যাট ফার্স্ট মানে প্রথমে, অরেঞ্জেস আর ব্রড ফ্রম দ্য মার্কেট, প্রথমে বাজার থেকে অরেঞ্জ কিনে আনা হলো, কমলা লেবু কিনে আনা হলো, যেটা আমাদের প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, বাজার থেকে কমলা লেবু কিনে আনা হলো সেটা আমরা প্রথমে লিখেছি। এরপর কি করা হয়েছে, দেন দে আর সর্টেড তারপর সেগুলোকে বাছাই করা হলো, এই যে বাছাই করা হলো, অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভড এবং পচাগুলোকে সরিয়ে ফেলা হলো, এই যে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর কী করা হয়েছে, আফটার দ্যাট মানে তারপর, দ্য সর্টেড অরেঞ্জেস আর ক্লিনড, দেখো ক্লিন তারপর যেগুলো আমরা বাছাই করলাম সেগুলোকে পরিষ্কার করা হলো, ওকে। দেন দোজ বলতে এই যে কমলা লেবু সেগুলোকে, দেন দোজ আর পুট ইন আর জুসার তারপর সেগুলোকে একটি জুসারের মধ্যে
রাখা হলো আফটার পিলিং মানে খোসা ছাড়ানোর পর, ঠিক আছে। এখানে বলা হয়েছে কি খোসা ছাড়াতে বলা হয়েছে, খোসা তো ছাড়াতেই হবে, ঠিক আছে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জুসের মধ্যে রাখা হলো। নেক্সট তারপর কি করা হলো, জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য জুসার, ওকে, ফ্রম দ্য অর্থাৎ জুসার থেকে কি করা হলো, জুসটাকে এক্সট্রাক্ট করা হলো, ঠিক আছে। অ্যান্ড কালেক্টেড ইন আ পট, এবং একটি পাত্রে রাখা হলো সেই জুসটাকে ডিসকাশন করার পর। আফটার দ্যাট সুগার অ্যান্ড প্রেজারভেটিভস আর অ্যাডেড, তারপর চিনি এবং প্রেজারভেটিভস মানে হচ্ছে কি সংরক্ষণকারী বস্তু, যাতে ভালো থাকে জুসটা আর কি, নষ্ট না হয়ে যায়, সেগুলোকে এখানে অ্যাড করা হলো। দেন দ্য জুস ইজ পোর্ড ইন ফ্রেশ বোটলস, তারপর এই জুসটাকে পরিষ্কার যে বোতল সেই বোতলের মধ্যে ঢালা হলো, ওকে। পোর্ড মানে হচ্ছে ঢালা, ওকে। আফটার দ্যাট তারপর দ্য বোটলস আর প্রপারলি সিল, তারপর এই বোতলগুলিকে প্রপারলি সিল করে দেওয়া হলো, ঠিক আছে, ভালোভাবে সিল করা হলো। নাও দ্য জুস ইজ রেডি, এখন জুস আমাদের প্রস্তুত হয়ে গেল টু বি সোল্ড, মানে বিক্রি করার জন্য, ইন দ্য মার্কেট, বাজার বিক্রি করার জন্য বা ব্যবহার করার জন্য। তো এইভাবে আমরা প্রসেস অফ প্রিপেয়ারিং অরেঞ্জ জুস এর যে প্রসেসটা আমরা লিখলাম, ঠিক আছে, টিচারগুলোকে এবং এই ফ্লো চার্টের সাহায্যে। নেক্সট হচ্ছে যে শেষ এক্সারসাইজ আমাদের যেটা রয়েছে 10 নম্বর দাগে, এখানে কি দেওয়া আছে, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো এখানে বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে তোমাকে, ইউজিং উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের তুমি কীরকম যত্ন নেওয়ার যে একটা পরিকল্পনা করেছো, ঠিক আছে, তার উপরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর উপরে লিখতে হবে এই প্যারাগ্রাফটি। তো কি দেওয়া আছে, ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগ, অর্থাৎ স্ট্রিট মানে কি রাস্তা, আর ডগস মানে কুকুর, স্ট্রিট ডগ মানে হচ্ছে রাস্তার কুকুর, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি ক্রুয়েল অ্যাকশন, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, অ্যাকশন মানে হচ্ছে কর্মকাণ্ড, ঠিক আছে, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর কর্মকাণ্ড। এই যে বাক্যটা প্রথমে দেওয়া আছে এটা আমাদের প্রথমে লিখতে হবে। এরপর নেসেসিটি অফ লুকিং আফটার দেম, অর্থাৎ তাদের যত্ন নেওয়ার কি প্রয়োজন সেটা লিখতে হবে, প্রয়োজনীয়তা কি, ওকে। ওয়েজ অফ মেকিং কেয়ার অফ দ্য ডগ, অর্থাৎ এই যে রাস্তার কুকুরগুলোকে যত্ন নেওয়ার যে ওয়েজ বা উপায় বা পদ্ধতিগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপর শেষে হচ্ছে কনক্লুশন, একটা সেন্টেন্স, শেষের একটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তো দেখো আমরা লিখছি এটাকে, মাই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার একটা পরিকল্পনা আমার, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখছি, টাইটেলটা দিলাম। এরপর লিখছি দেখো, ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস আর কমন ইস্যু ইন আওয়ার কমিউনিটিস, অর্থাৎ ক্রুয়েল অ্যাকশন মানে হচ্ছে কি নিষ্ঠুর কর্মকাণ্ড টুয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি, আর কমন ইস্যু মানে হচ্ছে সমস্যা, কমন মানে সাধারণ একটা সমস্যা, ইন আওয়ার কমিউনিটিস মানে আমাদের সমাজে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা প্রয়োজন, টু টেক কেয়ার অফ দেম, এই যে রাস্তার কুকুর এদের যত্ন নেওয়ার কিন্তু প্রয়োজন। অ্যাজ আ রেসপন্সিবল মানে কি একজন দায়িত্বশীল, ইন্ডিভিজুয়াল মানে দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে, আই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস ইন মাই কমিউনিটি, অর্থাৎ আমার সমাজে এই যে রাস্তার কুকুর এদের যত্ন নেওয়ার একটা পরিকল্পনা আমি করেছি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে। আই উইল স্টার্ট মানে আমি শুরু করব, বাই প্রোভাইডিং মানে প্রোভাইড করে আর কি, ঠিক আছে, ফুড অ্যান্ড ওয়াটার রেগুলারলি মানে নিয়মিত খাবার এবং জল এগুলো সরবরাহ করে আমি এই কাজটা শুরু করব। আই উইল গিভ দেম শেল্টার, আমি তাদেরকে আশ্রয় দেবো, ডিউরিং ব্যাড ওয়েদার কন্ডিশন, খারাপ আবহাওয়ার সময়, ঠিক আছে। আই প্ল্যান টু কোলাবোরেট, ওকে, কোলাবোরেট মানে হচ্ছে কি সহযোগিতা, অর্থাৎ আমি সহযোগিতা করার পরিকল্পনা করেছি কাদের সঙ্গে, উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনস। অ্যানিম্যাল ওয়েলফেয়ার মানে কি পশু কল্যাণ বিভাগ বা পশু কল্যাণ যে সংস্থা রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রেও আমি একটা পরিকল্পনা করেছি। মোর এভার উপরন্তু, আই উইল ক্রিয়েট অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা,
ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, অর্থাৎ আমি সচেতনতা সৃষ্টি করব ওকে অ্যামং পিপল মানে মানুষজনের মধ্যে অ্যাবাউট ইট এটা সম্পর্কে, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি যত্ন নেওয়ার প্রতি যে একটা মানুষদের মধ্যে একটা সচেতনতা সেটাও কিন্তু আমি সৃষ্টি করার চেষ্টা করব বা সৃষ্টি করব। বাই ওয়ার্কিং টুগেদার অর্থাৎ একসঙ্গে কাজ করে উই ক্যান ক্রিয়েট আমরা সৃষ্টি করতে পারি আ বেটার এনভায়রনমেন্ট একটা আরও ভালো একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি ফর দিস অ্যানিম্যালস এই সমস্ত পশুগুলোর জন্য, এই সমস্ত প্রাণীগুলোর জন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্যারাগ্রাফটিকে লিখলাম। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর যেটা রয়েছে ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট আ ডগ, ওকে একটি কুকুরের কথা এজি গার্ডিনার এর লেখা এই সম্পূর্ণ গল্পটি কিন্তু আমরা বাংলা অর্থসহ পড়েছি। তারপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে যে এক্সারসাইজগুলো সমস্ত এক্সারসাইজের সমাধান কিন্তু আমরা ভিডিওতে জেনে নিলাম। ঠিক আছে, তো তোমরা গল্পটিকে ভালোভাবে পড়বে এবং প্রশ্নোত্তরগুলি কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। আর নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে লেসন 3 যেটা রয়েছে অ্যাটাম এই যে পোয়েমটি রয়েছে, ঠিক আছে, এই পোয়েমটি আমরা সম্পূর্ণ বাংলা অর্থ সহ পড়বো এবং এখানে যে তোমাদের এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করব। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের মতামত অর্থাৎ ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।